হুম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সকাল সকাল তোমাদেরকে বিরক্ত করতে চলে এলাম তোমাদের ফিজিক্স ক্লাস নিয়ে। তো আজকে কিন্তু আমাদের ফ্রি ক্লাস, ফিজিক্সেরটা বোধহয় শেষ, দুইটা ক্লাস তো ফ্রি হওয়ার কথা। তো আজকে কিন্তু সেই দ্বিতীয় ক্লাস। আর ইন দ্য মিন টাইম তোমরা অনেকে হচ্ছে ক্লাসগুলো শেয়ার করেছো এবং বন্ধুদেরকে মেনশন করেছো। তো সেই জন্য বলেছিলাম যে তোমাদের পুরস্কার দেয়া হবে। সো অলরেডি আমার হাতে কিছু রেজাল্টস চলে এসছে। একটা হচ্ছে 23 তারিখ, আর একটা হচ্ছে 24 তারিখে যারা যারা শেয়ার করেছো সেই বিজয়ীদের নামগুলো আমার কাছে চলে এসছে। তো এটা আমি একটু পরে জানিয়ে দিব, আরো সবাই এসে জয়েন করুক, তারপর হচ্ছে এটা জানিয়ে দিব। সো আজকে পুরস্কার একটা ঘোষণা দিব। আর আমরা আইডিয়াল গ্যাস করছিলাম, আইডিয়াল গ্যাসের আজকে সেকেন্ড লেকচার, তাই না? সো সেকেন্ড লেকচারে আমরা কি করব? আমরা গতদিন যেখান থেকে আইডিয়াটা শুরু করেছিলাম, যে আইডিয়াল গ্যাস এই জিনিসটা কি, এটাকে একটু ভালো করে দেখা দরকার। এইটা কিরকম আচরণ করে, এটা কিরকম বিহেভ করে। সো সেই আইডিয়াল গ্যাস থেকে বাস্তব গ্যাসে গেলে কোথায় কোথায় পার্থক্য তৈরি হয়, সেগুলো কিভাবে আমরা কাউন্ট করতে পারি, দেন সেখানে আমরা কোনো চেঞ্জেস আনতে পারি ফর্মুলায়। সো তখন সেই ফর্মুলাটা বাস্তব গ্যাসের জন্যও কাজ করবে। তো সেইটারই আমরা কন্টিনিউয়েশন করব, এবং আমরা চেষ্টা করব এখান থেকে অ্যাকচুয়ালি ডিপ ডাইভ দেওয়ার জন্য। সো অনেক সময় মনে হয় কি যে আচ্ছা, এই কেমিস্ট্রিতে তো হচ্ছে এই জিনিস পড়েই ফেলছি, P1 বাই T1 = P2 বাই T2, এইটুকুই তো। না, এখানে আসলে আরো অনেক কিছু চিন্তা করার মতো ব্যাপার আছে। সো আমরা এখন আইডিয়াল গ্যাসের যে বিহেভিয়ার গুলা, এগুলাকে ভালোভাবে পড়বো। এরপরে নেক্সট ক্লাসে আমরা ডিগ্রি অফ ফ্রিডম আর এনার্জি, এইটা নিয়ে একটু ডিপ ডাইভ দিব, এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। এবং ইনশাল্লাহ আজকে কালকের ক্লাসে, মানে আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসে তোমার এই আইডিয়াগুলো ইনশাল্লাহ খুবই ক্লিয়ার হয়ে যাবে, একদম অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে এমন লেভেলে ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা চলে যাব হাইগ্রোমেট্রিতে, আর্দ্রতা মিতি। আর এগুলার পরেও আমরা আবার হচ্ছে বেশ কিছু অ্যাডভান্স প্রবলেম এবং বিভিন্ন রকম প্রবলেম যেগুলো আছে এইচএসসি এর জন্য গুরুত্বপূর্ণ বা সামনে অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, এই প্রবলেম গুলো করব। সো এইভাবে আমাদের ক্লাসটা আগাবে। তাহলে চলো আমরা একটু আগাই। আর পুরস্কারের ঘোষণাটা একটু পরেই দিব, আরো বাকি সবাই জয়েন করুক তারপরে। এদিকে আমি অলরেডি অনেককে দেখতে পাচ্ছি ক্লাসে জয়েন করেছো। নাফিয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। অর্ক জিজ্ঞেস করেছো যে ক্লাস কখন শুরু হবে। অর্কর হয়তো তর সই ছিল না। অর্ক আরেকটা জিনিস জিজ্ঞেস করেছো যে আমাদের রোজার পরে হচ্ছে কোন টাইমে ক্লাস হবে। নর্মালি আগের টাইমেই আমরা ব্যাক করব, বাট তোমাদের স্টিল আমরা হচ্ছে আলাদা পোস্ট দিয়ে জানিয়ে দিব। আর পুরস্কারের ঘোষণা যেটা, এটাও কিন্তু গ্রুপে আলাদা পোস্ট আসবে। আমি এখন তো জাস্ট শুধু নামটা ডিক্লেয়ার করব, বাট কিভাবে পুরস্কার নিতে হবে, কি হবে না হবে, কবে পাবে, এইসব কিছু নিয়ে গ্রুপে আলাদা পোস্ট আসবে। ওকে। প্লাবন জানতে চাচ্ছ কিসের পুরস্কার? এই যে তোমরা সবাই ক্লাস শেয়ার দিচ্ছ, বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছ, সো এই জন্য পুরস্কার। আর সোহান জিজ্ঞেস করেছো যে রোজার পরেও কি দুইটা করে ক্লাস হবে কিনা। হ্যাঁ, আমরা ক্লাসের ডিউরেশন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাসের ডিউরেশন আগের থেকে 30% মতো কমিয়ে দিয়েছি, কিন্তু ক্লাসের সংখ্যা আবার বাড়িয়ে দিয়েছি। ক্লাসের সংখ্যা আগের চেয়ে আবার অনেক বেশি। সো টোটাল তুমি হচ্ছে বেশি টাইম ক্লাস পাবে, বাট ক্লাসগুলো আগের চেয়ে একটু ছোট ছোট। সো একদিনে যাতে দুইটা ক্লাস অ্যাকোমোডেট করা যায়। তোমারও একটা চেঞ্জ আসবে, যে লম্বা একটা না একটা সাবজেক্ট অনেকক্ষণ পড়লে অনেক সময় মাথা হ্যাং করে, সেটা হবে না আর কি। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আগের ক্লাসে, এইটা দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে ইন্টারেস্টিং প্রবলেম গুলোর দিকে যাব। হোমওয়ার্কটা ছিল এরকম, যারা গতদিন ক্লাসে অ্যাটেন্ড করেছো এবং হচ্ছে এই হোমওয়ার্কটা অ্যাটেম্প্ট করেছো তারা মিলিয়ে নাও, আর যারা করো নাই, এখন হচ্ছে শুরু করো নাই তেমন করে, তারা হচ্ছে এখন আমার সাথে সাথেই করো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং এক বায়ুমণ্ডলীয় চাপে 1 × 10⁻³ মিটার কিউব বাতাসের ভর 1.3 × 10⁻³ কেজি। তাহলে একটা নির্দিষ্ট চাপে, এই যে এক বায়ুমণ্ডলীয় চাপে একটা নির্দিষ্ট আয়তনের বাতাসের ভর দেওয়া, তাহলে এখান থেকে আমরা আসলে কি বের করতে পারবো? ঘনত্ব বের করতে পারবো, তাই না? তাহলে আমরা ρ1 এই জিনিসটা বের করে ফেলি। ρ1 কত? তাহলে ρ1 হচ্ছে ভর বাই আয়তন। ভর হচ্ছে 1.3 × 10⁻³ আর আয়তন হচ্ছে 1 × 10⁻³ তাহলে 10⁻³ 10⁻³ কেটে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র 1.3 কেজি পার মিটার কিউব। তাহলে এটা হচ্ছে ওর ঘনত্ব।
এরপরে বলা 120 বায়ুমণ্ডলীয় চাপে এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার কিউব বায়ুর ভর বের করো। তার মানে হচ্ছে 1 মিটার কিউব বায়ুর ভর, 1 মিটার কিউব বায়ুর ভর মানে কি আসলে ঘনত্ব না? 1 মিটার কিউবে যতটুকু ভর থাকে সেটাই তো ঘনত্ব। তাহলে এইটা আসলে আমাদেরকে রো টু বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা কোন ফর্মুলায় যাব? আমরা যাব হচ্ছে ওই যে আমাদের একটা ফর্মুলা ছিল P1V1/T1 = P2V2/T2। তো ভি এর সাথে ঘনত্ব হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে P1/ρ1T1 = P2/ρ2T2, এই ফর্মুলায় আমরা যাব। তাহলে P1/ρ1T1 = P2/ρ2T2, আমরা এই ফর্মুলায় যাব। তাহলে এবার P1 টা ক্যালকুলেট করি তো। P1 কত দেওয়া এখানে? 1, এই যে 1 বায়ুমণ্ডলীয় চাপ 1 atm। আর P2 এটা কত দেওয়া প্রশ্নে? ওই যে এখানে বলা 120, তাহলে 120 atm, 120 বায়ুমণ্ডলীয় চাপ। আর টেম্পারেচার T1 কত দেওয়া? 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা 0 ডিগ্রি সেলসিয়াস কি আমরা এই ফর্মুলায় বসাইতে পারবো? না, গতদিনই আলাপ করেছিলাম যে এখানে দুই পাশে সেলসিয়াস বসানো যায় না। তুমি বলতে পারো যে কেন, সেলসিয়াস সেলসিয়াস তো কাটাকাটি যাবে, সমস্যা কি? না, সেলসিয়াস থেকে কেলভিনে বা কেলভিন থেকে সেলসিয়াসে কনভার্ট করলে এখানে এই টি এর মধ্যে একটা কিছু যোগ বিয়োগ করা লাগে। বাট আমি যদি প্রেসারের কথা চিন্তা করি, এটিএম থেকে প্যাসকেল, প্যাসকেল থেকে বার, বার থেকে টর, টর থেকে হচ্ছে ধরো অন্য কিছু, তো সেগুলাতে কনভার্ট করতে গেলে কিন্তু হচ্ছে যোগ বিয়োগ করা লাগে না, গুণ ভাগ করা লাগে। তো দুই পাশে সেম জিনিস দিয়ে গুণ ভাগ করলে অনুপাত সেম থাকে, বাট যোগ বিয়োগ করলে কিন্তু অনুপাত সেম থাকে না। তো এই জন্য আবারও সতর্ক করে দিচ্ছি, আমরা এখানে ডিগ্রি সেলসিয়াস কখনো বসাইতে পারবো না, এখানে আমাকে কেলভিনই বসাইতে হবে। সো এই জন্য আমরা এটা 0 ডিগ্রি সেলসিয়াসকে 273 কেলভিন এটাতে কনভার্ট করে নিব। T2 যেটা সেটা আমাদের দেওয়া হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস, তাহলে এখানে এটার সাথে আমরা হচ্ছে 273 অ্যাড করে নিব, তাহলে হচ্ছে 303 কেলভিন। এই এই হচ্ছে ব্যাপার। এখন আমরা ভ্যালু বসাইতে পারি। আমাদের তো লাগবে রো টু, তাই না? তাহলে রো টুটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, ওই পাশে থেকে গেল হচ্ছে P2/T2, আর এই পাশ থেকে ρ1T1 এই পাশে চলে যাবে, ρ1T1 এই পাশে চলে যাবে, আর এই P1 টা এখানে নিচে চলে যাবে। ব্যাস, তাহলে এই ভ্যালু বসাই দিলে আমি রো টু পেয়ে যাব। তো আমার হাতে ক্যালকুলেটর আছে, এখন আমি বসাই। P2 হচ্ছে 120, ρ1 আমাদের হচ্ছে 1.3, T1 হচ্ছে আমাদের 273, তারপরে T2 হচ্ছে 303, আর P1 হচ্ছে 1 atm। তাহলে ক্যালকুলেট করলে চলে আসে 140.55, 140.55, 140.55 কেজি পার মিটার কিউব। তাহলে তোমাকে বলা হচ্ছে 1 মিটার কিউব বায়ুর ভর বের করো, তো এখানে তো হচ্ছে 140.55 কেজি পার মিটার কিউবই আসছে। সো 1 মিটার কিউবে এত কেজি, তাহলে তুমি বলতে পারো সুতরাং 1 মিটার কিউব বায়ুর বায়ুর ভর তখন 140.55 কেজি পার মিটার কিউব। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের এখানে 140.55 এটা হয়ে গেছে। হ্যাঁ, 140.55 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, সো কালকে ফেসবুকে হচ্ছে লাস্টে লাইভ একটু কেটে গেছিল, সো এই জন্য হচ্ছে এখান থেকে কন্টিনিউ করতেছি। তাহলে ওইটুকু আমি এখন বলে দিব আবার, সমস্যা নাই। তাহলে এই প্রবলেমটা আমরা দেখলাম। নেক্সট এই যে এইখানে এসে আমরা ফেসবুকে আটকাইছিলাম, সো এইটুকু আমি জাস্ট একটু রিক্যাপ করে দেই। বাস্তব গ্যাসের সমীকরণ আমরা আইডিয়াল গ্যাসের জন্য কি বলি বলতো? আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের জন্য আমরা বলি যে পি ভি ইকুয়ালস এন আর টি। কার পরিচয় কি তুমি জানো? গ্যাসের প্রেসার, গ্যাসের ভলিউম, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি কি জিনিস? টি হচ্ছে পরম তাপমাত্রা। যখন আমরা আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসে যাব তখন পার্থক্যটা কোথায় হয় দেখো। এই যে আমরা পি লিখলাম, সেই পি এর মধ্যে কিছু চেঞ্জ আসে, আর এই যে ভি লিখলাম, ভি এর মধ্যে কিছু চেঞ্জ আসে, দেন ইকুয়ালস এনআরটি। কি চেঞ্জ আসে সবাই খেয়াল করো। যেহেতু আইডিয়াল গ্যাসের যে মলিকুল গুলা এগুলা কি বিন্দুর মতো, তার মানে হচ্ছে ওদের নিজেদের কোনো আকার আকৃতি নাই বা নিজেদের কোনো আয়তন নাই,
পাত্রের যে আয়তন সেই তুলনায় অতিশয় নগণ্য। তাহলে পাত্রের ভিতরে যে আয়তনটা থাকে সেটাকেই আমরা আইডিয়াল গ্যাসের আয়তন হিসেবে ধরে নেই। কিন্তু বাস্তব গ্যাসের বেলায় ওদের যে অণুগুলা, ইন্ডিভিজুয়াল অণুগুলা, এগুলোর তো একটা সাইজ আছে। এগুলোর একটা সাইজ থাকার কারণে ওরা কিন্তু একটা সিগনিফিকেন্ট জায়গা দখল করে। তাহলে পাত্রের ভিতরের যে আয়তন সেই পুরা ভি আয়তনটা আমরা এখানে পাবো না ব্যবহার করার জন্য, একটু কমে যাবে। কতটুকু কমে যাবে? ভি মাইনাস এন বি। বি হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এই বি এর ব্যাপারটা কি এখানে? বি হচ্ছে প্রতি মোলের জন্য কতটুকু জায়গা আমরা কম পাচ্ছি। তাহলে এন মোলের জন্য কতটুকু জায়গা কম পাবো? এন ইন্টু বি। তাহলে বি হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা ডিপেন্ড করে এটা কি গ্যাস তার উপরে। এটা যদি কার্বন ডাইঅক্সাইড হয় তাহলে ব্যবস্থা একরকম, এটা যদি সালফার হেক্সাফ্লোরাইড হয় তাহলে ব্যবস্থা আরেক রকম। এইভাবে জিনিসটা কাজ করবে আর কি, বুঝতে পারছো না? ওকে, তাহলে আমরা এইটা বুঝলাম যে ভি কিছুটা কমে যাবে। তাহলে প্রেসারের কি হবে? ভি যেহেতু কমছে, জায়গা কম, ঠাসাঠাসি, তাহলে কি প্রেসার বাড়বে না কমবে? প্রেসার বাড়বে। তাহলে প্রেসারটা বেড়ে হবে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে ভি তো আমরা জানি, এনও আমরা জানি, এন হচ্ছে মোল সংখ্যা, ভি হচ্ছে ওর আয়তন। তাহলে এ জিনিসটা কি? এ হচ্ছে ওই যে আরেকটা কনস্ট্যান্ট। তাহলে এটা ডিপেন্ড করে কি? এটাও গ্যাসের উপরে ডিপেন্ড করে যে কি গ্যাস তার উপরে। তাহলে সেই গ্যাসের এন স্কোয়ার বাই ভি স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা পাই যে প্রেসার কতটুকু বেশি অনুভূত হবে। তাহলে এইখান থেকে আমরা বাস্তব গ্যাসের ইকুয়েশনে যাইতে পারি। তাহলে এইটা আইডিয়াল গ্যাসের জন্য ছিল, এটা বাস্তব গ্যাসের জন্য। তাহলে যদি হচ্ছে তোমাকে নির্দিষ্ট গ্যাসের জন্য এই এ আর বি এর মান বলে দেওয়া থাকে বা ক্লু দেওয়া থাকে যেখান থেকে তুমি এটা বের করে নিতে পারবা, তাহলে এই ইকুয়েশনটা তুমি ইউজ করতে পারবা রিয়েল গ্যাসের জন্য। ওকে, তাহলে এবার অনেকে চলে আসছে, এখন হচ্ছে বিজয়ী ঘোষণা করে দেই। বিজয়ী ঘোষণা করে দেই যেটা, সেটা হচ্ছে 23 তারিখ যে যেই ক্যাটাগরিতে হচ্ছে পুরস্কার পাবে। জীববিজ্ঞান ক্লাস শেয়ার করার কথা ছিল সেদিন। সো রাহাত মুবাশির, রাহাত মুবাশির টি শার্ট পাচ্ছ জীববিজ্ঞান ক্লাস শেয়ার করার জন্য। তারপরে হচ্ছে মাহিয়ান তালুকদার সাইফ, মাহিয়ান, মোহাম্মদ মাহিয়ান তালুকদার সাইফ জীববিজ্ঞান ক্লাসের জন্যই গিফট হ্যাম্পার পাচ্ছ। তারপরে আহমেদ সাদাত মিরাজ, তুমিও টি শার্ট পাচ্ছ, এটা হচ্ছে হায়ার ম্যাথ ক্লাস শেয়ার দেওয়ার জন্য। আর লুবনা তাসনিম লাবণ্য, লুবনা তাসনিম লাবণ্য, লাবণ্য পাচ্ছ গিফট হ্যাম্পার, এটা হায়ার ম্যাথ ক্লাস শেয়ার দেওয়ার জন্য। আর 24 তারিখের যারা বিজয়ী, 24 তারিখে কেমিস্ট্রি আর বাংলা ক্লাস শেয়ার দেওয়ার কথা ছিল। সো কেমিস্ট্রির জন্য হচ্ছে গিফট হ্যাম্পার পাচ্ছ পল্লব চন্দ্র সরকার, পল্লব চন্দ্র সরকার। সো পল্লব গিফট হ্যাম্পার পাচ্ছ। আর আহমেদ ইফতেখার তাহমিদ, তুমি টি শার্ট পাচ্ছ। আহমেদ ইফতেখার তাহমিদ, তুমি টি শার্ট পাচ্ছ কেমিস্ট্রি ক্লাসের জন্যই। বাংলা ক্লাসের জন্য মাহবুবা শাম্মী, তুমি গিফট হ্যাম্পার পাচ্ছ। আর তাহমিদুর রহমান টি শার্ট পাচ্ছ। তাহলে বাংলা ক্লাসের জন্য মাহবুবা শাম্মী গিফট হ্যাম্পার এবং তাহমিদুর রহমান টি শার্ট পাচ্ছ। সো নামগুলো আমি বলে দিলাম। সো এই নামের কেউ যদি থেকে থাকো আমাকে ফেসবুকে এখন কমেন্টে জানাও যে তোমরা তোমরা পুরস্কার পাইছো। সো আমি ক্লাসের শেষে না হয় আরেকবার বলে দিব না যদি ইনকেস কেউ মিস করে থাকো। সো তোমাদের সাথে যোগাযোগ করা হবে, প্লাস তোমাদের এই পুরস্কারটা কবে কখন কিভাবে তোমরা পাবা বা কালেক্ট করতে পারবা ওটা জানাই দেয়া হবে। ওকে, এখানে কেউ আসো? এই যে ওয়েব অ্যাপে যারা ক্লাস করতেছো? আচ্ছা। হুম, আচ্ছা, এখানে হচ্ছে একটা সুন্দর জিনিস জিজ্ঞেস করছো, আমি এটার উত্তরটা দিয়ে নেই। ওকে, উত্তরটা হচ্ছে এই যে এই প্রবলেমটাতে বলছো যে আচ্ছা এখানে তো P1 আর P2, এটা আমরা প্যাসকেলে নিলাম না কেন, এটিএম এই রাখলাম কেন? দেখো তো, এখানে P2 কত ছিল? 120 এটিএম না? এই যে P2 এটা 120 এটিএম ছিল না? তাহলে 120 এটিএম। আর রো 1 ছিল 1.3, T1 ছিল 273, T2 ছিল 303, আর P1 ছিল 1 এটিএম। আমি যদি এখানে 120 এটিএম এর জায়গায় 120 ইন্টু 101325 লিখতাম, আর এখানে 1 এটিএম এর জায়গায় 1 ইন্টু 101325 লিখতাম, তাহলে 101325 101325 কাটাকাটি চলে যাইতো, তাহলে তো সেই 120 আর একই থাকতো। সো এই জন্য দেখো দুই পাশে সেম ইউনিট ইউজ করলেই হয় প্রেসার, ভলিউম এগুলার বেলায়, কারণ এগুলার কনভার্সন গুলা শুধু গুণ ভাগের মাধ্যমে হয়। কিন্তু টেম্পারেচারে সেটা পারতাম না। 273/303 এর রেশিও যা,
0°C আর 30°C এর রেশিও কি তাই? উপরে 0 আসলে তো পুরোটাই 0 হয়ে গেল, সো তোমার আর কোনো কাজ হবে না। সো এটা কিন্তু আমরা করতে পারবো না। তাহলে আই গেস তোমরা এটা একদম পুরোপুরি ক্লিয়ার। তাহলে চলো এইবার এই প্রশ্নটার উত্তর দেই আমরা, যে উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কেন? উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কেন? এর কারণ হচ্ছে বেশ কয়েকটা, আমরা যদি একটা একটা করে যাই। উচ্চ তাপমাত্রা মিন্স কি বুঝাচ্ছে? মানে গ্যাসের অণুগুলার গতিশক্তি অনেক বেশি। তাহলে হচ্ছে অণুর গতিশক্তি বেশি, অণুর অণুর গতিশক্তি বেশি, গতিশক্তি গতিশক্তি অনেক বেশি। কিন্তু অণুর গতিশক্তি অনেক বেশি হলে কি হয়েছে? আমরা জানি যে আইডিয়াল গ্যাসের অণুগুলা নিজেদের সাথে ইন্টারঅ্যাক্ট করে না, ওদের নিজেদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলে কিছু নাই, ওরা শুধু পরস্পরের সাথে সংঘর্ষ হয়। তার মানে ওদের নিজেদের মধ্যে যে পটেনশিয়াল এনার্জি বলে একটা কিছু, সেটা কিন্তু নাই। তো আন্তঃআণবিক যে বল, সেটা আদর্শ গ্যাসের জন্য নন এক্সিস্টেন্ট ধরে নেই আমরা, ঠিক আছে? তাইলে অণুর গতিশক্তি অনেক বেশি যদি হয়, তাহলে সেই তুলনায় ওদের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ রিয়েল গ্যাসের বেলায় যদি অণুর গতিশক্তি অনেক বেশি হয়, তাহলে ওদের মধ্যে যে আকর্ষণটা সেটা কি পাত্তা পাবে? খুব একটা না, পাত্তা পাবে না। অনেক জোরে দৌড়াচ্ছে, অনেক জোরে যাচ্ছে, সো একটা আরেকটাকে যে আকর্ষণ করতেছে, সেটা এই গতিশক্তির তুলনায় তেমন একটা আসলে পাত্তা পাবে না। তাহলে অণুর গতিশক্তি অনেক বেশি বলে এদের আন্তঃআণবিক বল, আন্তঃআণবিক বল সে তুলনায় নগণ্য, সে তুলনায় সে তুলনায় নগণ্য। তাইলে আইডিয়াল গ্যাসের মতো একটা ব্যাপার হয়ে গেল না, যে অণুপরমাণু গুলার মধ্যে আন্তঃআণবিক বলটা হচ্ছে নগণ্য বা নাই, এরকম একটা ব্যাপার হয়ে গেল গতিশক্তি বেশি হওয়ার কারণে। তাহলে উচ্চ তাপমাত্রার কারণে এই ইফেক্টটা আমরা পাবো। তাহলে নিম্নচাপের ইফেক্টটা কি? নিম্নচাপের ইফেক্টটা হচ্ছে অতি নিম্নচাপে, অতি নিম্নচাপে, নিম্নচাপ মানে কি? চাপ অনেক কম। তো চাপ কম হয় কখন? আমি দাঁড়াও একটু দেখাই তোমাদেরকে। এই যে আমার হাতে এই যে সিরিঞ্জটা, হ্যাঁ এই সিরিঞ্জটা আগের দিন দেখাইছিলাম, এই সিরিঞ্জের ভিতরে এখন এই যে এক সিরিঞ্জ গ্যাস আছে। সো আমি যদি এটাকে চেপে ধরে এই পিস্টনটাকে পুশ করি, তাহলে সবগুলা গ্যাস অল্প জায়গার মধ্যে জড়ো হচ্ছে। তো অল্প জায়গার মধ্যে জড়ো হচ্ছে মানে কি, ওরা অনেক জোরে ঠুকাঠুকি করতেছে নিজেদের মধ্যে। তাহলে এখন ওদের যে নিজেদের যে ভলিউম ছিল, গ্যাসগুলার নিজেদের যে ভলিউম, আমি যদি টোটাল ভলিউমটা কমায় ফেলি বা প্রেসার বাড়ায় দেই, তাহলে এই ভলিউমের তুলনায় নিজেদের ভলিউমটা কিন্তু সিগনিফিকেন্টলি আছে, এটা কাউন্ট করার মতো, তার মানে ইগনোর করার মতো না। বাট হোয়ারেজ আমি ধরো গ্যাস প্রথমে নিলাম অল্প, অল্প কিছু মলিকিউল, এইবার এটাকে চেপে ধরে এটাকে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করলে কি হবে? প্রেসার বাড়বে না কমবে? প্রেসার কমবে। তাহলে এই যে প্রেসার কমাইতে গিয়ে কি জায়গা বেশি পাচ্ছে না? এই যে প্রেসার কমাইতে গিয়ে সে জায়গা বেশি পাচ্ছে আগের চেয়ে। তাহলে এই যে জায়গা বেশি পাইলো, তার মানে অতি নিম্নচাপে আসলে কি হয়? অণুগুলার মধ্যে যে আন্তঃআণবিক ফাঁকা স্থান সেটা অনেক বেশি। তাহলে অতি নিম্নচাপে আন্ত আন্ত আণবিক ফাঁকা স্থানের তুলনায়, স্থানের তুলনায় অণুগুলোর অণুগুলোর নিজেদের আয়তন, নিজেদের আয়তন নগণ্য। তাহলে তো আইডিয়াল গ্যাসের মতো একটা অবস্থা হইলো, যে অণুগুলার নিজেদের আয়তন নগণ্য। তো এমনিতে আইডিয়াল গ্যাস তুমি যেই ভলিউমেই নাও না কেন, সেই ভলিউমের তুলনায় আইডিয়াল গ্যাসের অণুগুলার আয়তন নগণ্য। বাট রিয়েল গ্যাসের জন্য এটা ইফেক্টিভলি করতে গেলে তোমাকে চাপ অনেক কমাইতে হবে, তার মানে স্পেস অনেক বাড়াইতে হবে। তাহলে অনেক বড় স্পেস, তাহলে সেই তুলনায় অণুগুলা কি অনেক ছোট ছোট, তাহলে অতিশয় নগণ্য। তাহলে এই দুইটা ইফেক্টের কারণে আমরা বলতে পারি যে উচ্চ তাপমাত্রায় এবং নিম্নচাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। বুঝতে পারছো না? মানে ক্লোজ টু আইডিয়াল গ্যাস সে বিহেভ করতে পারে তখন। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে জানাও। তাহলে এইবার একটু আবার ঘোষণা দিয়ে দেই, যারা যারা ফেসবুকে ক্লাস দেখতেছো বরাবরের মতোই, যদি এই যে এরকম রাহাত, মাহিয়ান, মিরাজ, লুবনা, পল্লব, তারপরে তাহমিদ, শাম্মী, তাহমিদুর, ওদের মতো পুরস্কার পাইতে চাও, তাইলে হচ্ছে ক্লাসটা শেয়ার দিবা।
আর ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে দিবা। তো পুরস্কার আগেও দেখাইছে অনেকবার, দেখে দেখে তোমাদের চোখ পচে গেছে। এই যে ব্যাগ, উৎকর্ষের যে ব্যাকপ্যাক, তারপর হচ্ছে টি শার্ট, এটাও আছে, আবার হচ্ছে ডেইলি প্ল্যানার এইটা। সো এটাকে আমরা ডেইলি প্ল্যানার বলতেছি এই কারণে যে এটার ভিতরে তুমি নেক্সট ডেটা কিভাবে কাটাবা এবং আজকের ডেটা কিভাবে কাটাইছো এই রিফ্লেকশনটা প্লাস প্ল্যানিংটা এটা করার মতো টুল দেওয়া আছে ভিতরে। সাথে আবার হ্যাবিট ট্র্যাকারও আছে, যে কোনো একটা গুড হ্যাবিট হইতে কতদিন লাগে। যদি একদম পার্মানেন্টলি কংক্রিট করে ফেলতে চাও তাহলে 2 মাসের মতো লাগে, 1 মাসেই মোটামুটি হচ্ছে, বা 20 দিনেও হ্যাবিট মোটামুটি হচ্ছে মানুষ ধরে ফেলতে পারে। সো ব্যাড হ্যাবিট ব্রেকিং এবং গুড হ্যাবিট মেকিং এই সাইকেলটা তুমি কিভাবে কমপ্লিট করবা তার জন্য হ্যাবিট ট্র্যাকার দেয়া আছে। আর নিচে আছে হচ্ছে একটা মগ, এই যে উৎকর্ষের মগ। তো আজকে মগটা দেখাই দেই। সো অলরেডি হয়তো অনেকে দেখছো, অনেকের বাসায় আছেও। সো এই হচ্ছে উৎকর্ষের মগ। তো এই জিনিসগুলো তুমি পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে ক্লাস কি করবা? শেয়ার দিবা, ফ্রেন্ডদেরকে কি করবা? মেনশন দিবা, দ্যাটস ইট। ওকে, ইয়েস, এই যে মাহাদি যেটা জিজ্ঞেস করছো এইটাই। তার মানে হচ্ছে তুমি যখন প্রেসার অনেক কমায় দিচ্ছ, ভলিউম, এই মানে প্রেসার কমায় দিচ্ছ কিভাবে? ওকে এক্সপ্যান্ড করার মাধ্যমে টেম্পারেচার অনেক বাড়ায় দিচ্ছ, তখন আইডিয়াল গ্যাসের ইকুয়েশনের কাছাকাছি চলে যায় সে। তানভীর জিজ্ঞেস করছো বোলজম্যান কনস্ট্যান্ট লাগবে কিনা? লাগবে, আসবে সামনে। ওকে, নাবিল বলছে যে ভাই ফ্রেন্ডও নাই তাই গিফটও পাই না, কাকে যে মেনশন করব। ঠিক আছে, তাহলে চলো এবার নেক্সট জায়গাটা দেখি আমরা। নেক্সটে একটা ছোট্ট ব্রেইন টিজার। এটা কেন এখানে দেওয়া হয়েছে একটু চিন্তা করো আগে। বলা হয়েছে যে একটা গবেষণাগারে ভ্যাকুয়াম চেম্বারে 10⁻⁻18 প্যাসকেল চাপ সৃষ্টি করা হলো। ফার্স্ট অফ অল ভ্যাকুয়াম চেম্বার কি জিনিস? এই যে মনে করো, এই যে এইটা সিরিঞ্জটা, আমরা সিরিঞ্জটাকে যতখানি পারি খালি করলাম, একদম পুশ করে পিস্টনটাকে মাথায় নিয়ে গেলাম, সিলিন্ডারটা এখন ভরা, সিলিন্ডারটা এখন খালি। এবার একদম খালি রাখা অবস্থায় যদি মুখটা আটকায় দেই, আটকায় দিয়ে আমি যদি পিস্টন নিচে নামাইতে থাকি, আমি কিন্তু খুব একটা নামাইতে পারতেছি না। কারণ এখানে হচ্ছে খুবই লো প্রেসার তৈরি হচ্ছে, বাইরের বাতাস চাপ দিয়ে এটাকে ভিতরে ঢুকাই ফেলতেছে, পিস্টনটাকে বাইরে বের করলো। সো ভিতরে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, শূন্য স্থান তৈরি হচ্ছে। তো পারফেক্ট ভ্যাকুয়াম না আসলে ক্রিয়েট করা যায় না। তুমি যত সফিস্টিকেটেড ইকুইপমেন্ট দিয়ে ট্রাই করো না কেন, একেবারে পারফেক্ট ভ্যাকুয়াম ক্রিয়েট করা সো মাচ ডিফিকাল্ট, এটা আসলে করা যায় না। সো ল্যাবে আমরা যেই পর্যন্ত হচ্ছে অ্যাচিভ করতে পারি সেটা এইটার কাছাকাছি, 10⁻⁻18 প্যাসকেল। 10⁻⁻18 প্র্যাকটিক্যালি জিরোই না। সো যাই, তারপরে তো একটা মান তো আছে, 10⁻⁻18 প্যাসকেল চাপ সৃষ্টি করা হলো। সো 298 কেলভিন তাপমাত্রায় এতে প্রতি ঘনমিটারে কতগুলো অণু থাকবে? প্রতি ঘনমিটারে কতগুলো অণু থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এইটা তোমরা নিজেরা একটু সলভ করার চেষ্টা করো, নিজেরা একটু সলভ করার চেষ্টা করো। বেশিক্ষণ না, জাস্ট 20 to 30 সেকেন্ডস টাইম নাও, করার চেষ্টা করো, তারপর হচ্ছে আমরা আবার আলাপ করতেছি এটা নিয়ে। ইন দ্য মিন টাইম আমি দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। রাত জিজ্ঞেস করছো যে যে কোনো একটা করলে কি আদর্শ গ্যাসের মতো হবে নাকি দুইটাই করতে হবে? না, দুইটাই করতে হবে, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। ওকে। নাফিয়া বলছো যে যারা গিফট পেয়ে গেছে ওদেরকে বলেন আর মেনশন না দিতে। এটা অবশ্য রুলের মধ্যে ছিল না, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখি। আমরা যদি এইভাবে আগাই, পি ভি ইকুয়ালস এন আর টি, আপাতত এইভাবে আগাইলাম। তাহলে এখান থেকে এন বের করতে পারবো কিনা আমরা দেখি। ঠিক আছে, এখান থেকে এন বের করতে পারবো কিনা। তাহলে আমরা এখানে হচ্ছে ভি ধরবো 1 মিটার কিউব, 1 মিটার কিউব। পি ধরবো, যেই প্রেসারটা দেওয়া আছে, 10⁻⁻18 প্যাসকেল। তারপরে আর তো আমরা জানি 8.3
2.14। টি এর ভ্যালু প্রশ্নে বলে দিছে 298। তাহলে এখান থেকে আমরা এন বের করতে পারবো। এন ইকুয়ালস পি ভি বাই আর টি। ভ্যালু বসাই, দেখি কত আসে। পি হচ্ছে 10⁻⁻18, ভি হচ্ছে 1, আর হচ্ছে 8.314, টি হচ্ছে 298। তাহলে আসতেছে এন এর ভ্যালু 4.03 ইন্টু 10⁻⁻22 মোল। তাহলে মোল থেকে আমরা যদি হচ্ছে কিসে যেতে চাই, অণুর সংখ্যায় যেতে চাই, তাহলে কি লাগবে? এইটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করা লাগবে। তাহলে আমি এইটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে নিচে গুণ করে নিচ্ছি। ইন্টু 6.023 10⁻23 টি অণু। তাহলে সেই সংখ্যাটা কত হয় একটু দেখি। 243টি, অলমোস্ট 243টি। 243টি অণু। তাহলে এই যে ভি 1 মিটার কিউব ধরছি, তাহলে এটাই না 243টি অণু প্রতি মিটার কিউবে বা প্রতি ঘনমিটারে। তার মানে দেখো, তুমি যেই চাপ সৃষ্টি করছো 10⁻⁻18, তার মানে কি, মানে একের পরে 18টা শূন্য, এটা দিয়ে তুমি হচ্ছে এককে ভাগ দিবা। একের পরে 18টা শূন্য, এটা দিয়ে তুমি এককে ভাগ দিবা। তাহলে কি এত ছোট একটা নাম্বার হয়, এত অল্প প্রেসার, তারপরেও প্রতি ঘনমিটারে কয়টা অণু থেকেই যায়? 243টা অণু থেকেই যায়। তাহলে এবার চিন্তা করে দেখো। সো তোমাকে পুরোপুরি যদি জিরো বানাইতে হয়, তাহলে কি আরো লো প্রেসার ক্রিয়েট করতে হবে, তাই না? সো এটা করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। তাই আমরা যে বায়ু শূন্যস্থান বলি বা ল্যাবের ভিতরে যে ভ্যাকুয়াম তৈরি করি, এটা আসলে 100% ভ্যাকুয়াম না। কিছু না কিছু কি থাকেই, কিছু না কিছু অণু থেকেই যায়। এটা হচ্ছে ব্যাপার। তাহলে 243 যাদের আসছে তাদের অ্যান্সার ঠিক। তো কয়টা অণু বলছে তো প্রতি ঘনমিটারে, তাই 243.09 আসছে। তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেট করে 243 লিখছি। ওকে, তাহলে অ্যান্সার বের করতে পারছো সবাই? আচ্ছা তাসরিফ, 10⁻⁻21 কোত্থেকে আসলো? 10⁻⁻21 তো প্রবাবলি মনে হচ্ছে না। তুমি একটু ক্যালকুলেশনটা চেক করো তো, আর বাকিরা আমাকে জানাও এই ক্যালকুলেশন ঠিক আছে কিনা। বাকিরা জানাও যে ক্যালকুলেশন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা মুভ অন করি। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে সামনে আগাই আমরা। গ্যাসের আণবিক গতি তত্ত্ব, এটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এই জিনিসটা কি আমরা এখন যেটা স্টাডি করব, সেটা হচ্ছে এটা একটা মডেল। এটা কি একটা মডেল, স্ট্যাটিস্টিক্যাল একটা মডেল। তাহলে গ্যাসের আণবিক গতি তত্ত্ব এটা হচ্ছে একটা মডেল। এই মডেলটা কি ব্যাখ্যা করে? এটা ব্যাখ্যা করে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ। আচ্ছা মডেল কি জিনিস? আমরা পরমাণু মডেল এই কথাটা শুনছি না? কাহিনী হচ্ছে, আমরা কি গ্যাসের ইন্ডিভিজুয়াল মলিকুল দেখতে পাই? না, দেখতে পাই না। ইন্ডিভিজুয়াল একটা গ্যাসকে ট্রেস করে করে আমি ওইটার ওভারঅল বিহেভিয়ার আসলে বুঝতে পারবো কিনা? অনেক ক্ষেত্রেই আসলে পারবো না। তাহলে গ্যাসকে অ্যাজ এ হোল, এই যে শত শত কোটি কোটি পরমাণু একত্রে ওরা নড়াচড়া করতেছে, দৌড়দৌড়ি করতেছে, অনেক কিছু করতেছে, তাই না? সো অ্যাজ এ হোল ওদের বিহেভিয়ারটা যদি আমি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমাকে ওরকম পরমাণু মডেলের মতো একটা মডেল বানাইতে হবে। যেই মডেল অনুযায়ী ওর বাস্তবে যে বিহেভিয়ার গুলা দেখায়, সেগুলাকে আমি ট্র্যাক করতে পারবো, এগুলাকে এক্সপ্লেইন করতে পারবো, এবং অন্য কোনো সিচুয়েশনে সে কেমন বিহেভ করবে সেটা আমি কাইন্ড অফ প্রেডিক্ট করতে পারবো। সো এটা হচ্ছে মডেলের কাজ। তাহলে গ্যাসের আণবিক গতি তত্ত্ব বলতে আমরা এমন একটা মডেল বুঝতেছি, যেটা হচ্ছে গ্যাসের আমরা যে সচরাচর আচরণগুলা দেখতে পাই, এই আচরণগুলাকে সে ব্যাখ্যা করে। এখন এই কাইনেটিক থিওরি অফ গ্যাস দিয়ে কি গ্যাসের সমস্ত আচরণ একদম পারফেক্টলি ব্যাখ্যা করে ফেলা যাবে? মেবি না। বাট যেই স্কোপে আমরা এখন কাজ করতেছি এইটুকুর মধ্যে মোটামুটি ভালোভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। রিয়েল লাইফ ডাটার সাথে ভেরি ক্লোজলি ম্যাচ করে। বাট কখনো একেবারে টু দি পয়েন্ট 100% ম্যাচ করবে, এটা কিন্তু এক্সপেক্ট করা ঠিক না।
ওই যে যেমন ভ্যাকুয়ামের বেলায় বললাম, তুমি ভ্যাকুয়াম বানাইছো, তাও প্রতি মিটার কিউবে 243টা অণু থেকে গেছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে গ্যাসের আণবিক গতিতত্ত্বে যাওয়ার জন্য আমাদের কিছু জিনিস জানা লাগবে, মৌলিক স্বীকার্য। স্বীকার্যটা কি একটু দেখো। বলছে প্রত্যেক গ্যাসই সমান ভরের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, এদের নাম অণু। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এই অণুর সংখ্যা প্রতি ঘনমিটারে 3 × 10⁻25 এর কাছাকাছি। এই সকল গ্যাসের অণু নিউটনের গতিসূত্র মেনে চলে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় সকল গ্যাসের সকল গ্যাসের 1 মোল এর আয়তন আয়তন কত? এটা কি সবাই তোমরা জানো না? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন কত? এই তথ্যটা কি জানা আছে? এটা কিন্তু অনেক অঙ্ক করতে গিয়ে লাগে। এটা হচ্ছে 22.4 লিটার। শুধু 22.4 বললে কিন্তু হবে না, ইউনিট কি বলে দিতে হবে না? কারণ লিটার না বলে তুমি যদি মিটার কিউব বলো, তাহলে তো × 10⁻³ দিতে হবে। তাহলে এটার আয়তন হচ্ছে 22.4 লিটার। সো এটা মাথায় রাখবা। তো এটাই এখানে রিফ্লেক্ট করা হয়েছে। কোনো একটা গ্যাসের অণুগুলা সদৃশ, কিন্তু ভিন্ন ভিন্ন গ্যাসের অণুগুলা ভিন্ন রকম, স্বাভাবিক। প্রতিটা অণু দৃঢ় পূর্ণ স্থিতিস্থাপক গোলক। তার মানে ওদের যখন কলিশন হবে, ইলাস্টিক কলিশন হবে। গ্যাসের অণুগুলো প্রতিনিয়ত সঞ্চরণশীল। তার মানে হচ্ছে একেবারে থেমে আছে এরকম অণু প্রবাবলি তুমি পাবা না। গতিবেগ 0 হতে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। এইটার মানে কি? মানে হচ্ছে তুমি যদি একটা কাজ করো, তুমি যদি হচ্ছে এইরকম নাও, যেখানে এদিকে নিলা তুমি বেগ, আর এখানে নিলা হচ্ছে অণুর সংখ্যা। অণুর সংখ্যা তাইলে ওই গ্রাফটা এমন হইতে পারে, এই গ্রাফটা এই যে এরকম হইতে পারে। এরকম মানে কি? মানে হচ্ছে অল্প, এই যে বেগ এটা এদিকে কি 0-র কাছাকাছি, অল্প বেগে চলমান অণুর সংখ্যাও কম, আবার অনেক বেশি বেগে চলমান অণুর সংখ্যাও কম। মাঝামাঝি কোন একটা নির্দিষ্ট বেগে চলমান অণুর সংখ্যা বেশি। তো এই যে এই কত বেগে চলমান অণুর সংখ্যা বেশি, তার মানে এই পাহাড়ের মাথাটা কোথায় হবে, আরো এদিকে হবে নাকি এদিকে হবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে তাপমাত্রার উপরে। তাপমাত্রা যদি কম হয় এই চোখা মাথাটা এদিকে সরে যাবে, তাপমাত্রা যত বেশি হবে এই চোখা মাথাটা ওদিকে সরে যাবে। বাট যেই তাপমাত্রাই থাকুক না কেন, খুবই অল্প বেগে চলা অণুর সংখ্যাও তুমি কম পাবা, আবার খুবই বেশি বেগে চলা অণুর সংখ্যাও তুমি কম পাবা। মনে করো তোমাদের একটা পরীক্ষা নেওয়া হইলো, তোমরা 100 জন পরীক্ষা দিলা। প্রশ্ন হচ্ছে মিডিয়াম করা হইলো, মিডিয়াম, খুব বেশি কঠিন না। তাতে দেখা গেল তাও কেউ না কেউ শূন্যের কাছাকাছি পাইতেই পারে, খারাপ করতেই পারে। আবার কেউ কেউ পুরো ফুল মার্ক 100-তে 100ই পাইতে পারে। কিন্তু যেহেতু মিডিয়াম প্রশ্ন করা হয়েছে, হয়তো 70 থেকে 80-র মধ্যে ম্যাক্সিমাম মানুষজন নাম্বার পাবে। তাহলে এই পিকটা কোথায় হবে? 70 থেকে 80-র মধ্যে। আবার মনে করো প্রশ্ন খুবই কঠিন করা হইলো, তারপরেও কেউ না কেউ আছে, তোমরা যাদেরকে মজা করে প্রতিবন্ধী বলো কিংবা হচ্ছে আতেল বলো, যে এর কি মানুষ কেমনে পড়ে এত, এরকম কেউ না কেউ আছে যারা হচ্ছে কি পেয়ে যাবে, যারা বেশি নাম্বার পেয়ে যাবে। তবে মানে মজা করেও আসলে কাউকে প্রতিবন্ধী বলা ঠিক না, কারণ যারা সত্যিকার অর্থে প্রতিবন্ধী এটা তো তাদের দোষ না, যারা অ্যাকচুয়ালি হ্যান্ডিক্যাপড, সো তাদেরকে কাইন্ড অফ একটু হচ্ছে কটাক্ষ করা হয় এখানে। সো এই সেন্সিটিভিটি গুলো আমরা হচ্ছে মনে রাখবো কথাবার্তা বলার সময় বা কমিউনিকেশন করার সময়, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, প্রশ্ন খুবই কঠিন হইলেও দেখা যাবে বেশিরভাগ মানুষ হয়তো শূন্য পাবে বা কম পাবে, সো এই চূড়াটা এদিকে সরে আসবে, তাও কেউ না কেউ আছে যে হচ্ছে বেশি পাবে। আবার যদি হচ্ছে পরীক্ষার প্রশ্ন একদম সহজ করি, তারপরেও কেউ না কেউ আছে খারাপ করবে, হয়তো মনোযোগী দেয় নাই, পরীক্ষা ঠিক মতো দেয়ই নাই, কেউ না কাউকে তো পাওয়াই যাবে এরকম। সো কম থাকবে কম, তখন বেশির সংখ্যা বেশি থাকবে, সবাই তো আর একেবারে 100 পাবে না, বাট বেশি থাকবে, সো চূড়াটা ওদিকে সরে যাবে। সো গ্যাসের অণুগুলার বেলায়ও তাই। তাইলে এই যে তাদের গতিবেগ 0 থেকে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। অণুগুলোর আকার এদের মধ্যবর্তী গড় দূরত্বের তুলনায় নগণ্য। এই যে আইডিয়াল গ্যাসের অণুগুলা, এরা যে নড়াচড়া করে বেড়াচ্ছে, এদের মাঝখানে একটা গড় দূরত্ব থাকে না, সো তাদের তুলনায় এই অণুগুলার আকৃতি খুবই ছোট্ট। পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই অণুগুলার মধ্যে। আবদ্ধ পাত্রের দেয়ালের উপরে সে মানে আদারওয়াইজ অন্য কোনো বল প্রয়োগ করে না,
শুধুমাত্র এই যে গতিশক্তি দিয়ে সে ধাক্কা দেয়, সো ওই ধাক্কা দেওয়ার সময় যে বল প্রয়োগ হয় সেইটা, বাট এছাড়া আর কোনো সে বল প্রয়োগ করে না। ওকে, তাহলে এই স্বীকার্য হতে যেই ধারণা পাওয়া যায় তা হলো গ্যাসের অণুগুলা নিজেদের মধ্যে বা পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ ঘটায়। এই সংঘর্ষের মধ্যবর্তী সময় অণুগুলা গতিশীল থাকে। তাহলে এই সংঘর্ষ ছাড়া সে অন্য কোনো বল কিন্তু কারো উপরে প্রয়োগ করে না। বুঝতে পারছো? তাহলে এটা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে আরো আছে এখানে, নিজেদের মধ্যে বা পাত্রের দেয়ালের সাথে যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষটা সম্পূর্ণ স্থিতিস্থাপক। তার মানে সংঘর্ষের আগে পরে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে। তারপরে অনবরত ধাক্কায় লিপ্ত থাকলেও একক আয়তনে অণুর সংখ্যা অপরিবর্তিত থাকে। এটা মারাত্মক একটা জিনিস। তার মানে তুমি যদি হচ্ছে একটা পাত্রের ভিতরে গ্যাসের অণুগুলাকে দেখতে পাইতা, তাহলে দেখতা যে সব জায়গায় এই গ্যাসের অণুগুলার ঘনত্ব একই আছে, যদিও তারা পরস্পর নড়াচড়া করে বেড়াচ্ছে, ধাক্কা টাক্কা দিয়ে বেড়াচ্ছে, বাট সেটা এমন ভাবেই করে কোনো একটা পার্টিকুলার জায়গায় ঘনত্ব বেড়ে যায়, অন্য জায়গায় কমে যায়, এইটা হয় না। সব জায়গায় ঘনত্ব কি থাকে? সেম থাকে। এই প্রপার্টিটা সে মেনে চলে। তাহলে বলা যায় যে আদর্শ গ্যাসের আণবিক ঘনত্ব স্থির থাকে। সেই ঘনত্বটা কত হবে সেটা ডিপেন্ড করে তুমি কত প্রেসার দিছো, কতটুকু আয়তন আছে, ভিতরে কয় মোল গ্যাস আছে, এটার উপরে। বাট যখন এইভাবে তুমি কনফাইন করে ফেলছো, তখন এই জায়গা আর এই জায়গার মধ্যে ঘনত্বের তুমি পার্থক্য পাবা না। মারাত্মক ব্যাপার। গ্যাসের অণুগুলোর মধ্যবর্তী সংঘর্ষকালীন সময়ে সংঘর্ষ ঘটার মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। মানে কি? মানে সে হচ্ছে 5 সেকেন্ড ধরে আসতেছে, তারপরে কি 10 সেকেন্ড ধরে ধাক্কা খেয়ে আবার ফিরে যাবে? না, এই যে 5 সেকেন্ড ধরে আসতেছে এসে প্রায় ইনস্ট্যান্টলি ধাক্কা খেয়ে ফেরত চলে যাবে। তার মানে ধাক্কা খাওয়ার যে সময়টা এটা অতি ক্ষুদ্র, এটা মাথায় রাখতে হবে। দুই ধাক্কার মধ্যবর্তী সময়ে অণুগুলা সরল রেখা বরাবর চলে। তাহলে একটা ধাক্কা খাইছে, আবার গিয়ে অন্য জায়গায় একটা ধাক্কা খাইলো, এই যে একটা ধাক্কা খেয়ে আরেকটা ধাক্কা যে খাবে, ওই দুই ধাক্কার মাঝখানে সে সরল রেখায় চলবে। এর মাঝখানে সে এরকম বাউলি কাটবে না বা আঁকা বাঁকা পথে যাবে না, সরল রেখায় যাবে। সো এটা এখানে বলা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির আচ্ছা, এই যে দুই ধাক্কার মাঝখানে যে দূরত্বটা এটাকে বলে মুক্ত পথ। কেন? কারণ এর মধ্যে আর কোনো ধাক্কা খায় নাই, সে ফ্রি। তাহলে এটা হচ্ছে মুক্ত পথ। দেন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অণুগুলোর বেগ বৃদ্ধি পায়, এটা আমরা জানি। গ্যাসের পরম তাপমাত্রা অণুগুলোর মোট গতিশক্তির সমানুপাতিক। কেন? কারণ তাপমাত্রা যত বাড়ে ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অণুর স্পিড বাড়ে, তাহলে গতিশক্তিও বাড়ে। তাহলে ওই তাপমাত্রা হচ্ছে মোট গতিশক্তির সমানুপাতিক। সো এই জিনিসগুলা আমরা হচ্ছে আইডিয়াল গ্যাসের বেলায় মেনটেন করব, বা এই জিনিসগুলো আমাদের মাথায় থাকবে। সো এটা তোমাদের অবশ্যই অবশ্যই 1-2 বার গো থ্রু করতে হবে। তাহলে অনেক সময় আইডিয়াল গ্যাসের বিহেভিয়ার এক্সপ্লেইন করতে গিয়ে এটা জানা না থাকলে তুমি প্যাচে পড়ে যাবা। ক্লিয়ার? ওকে। রুসিব জিজ্ঞেস করছো যে গ্যাসের কোনো পটেনশিয়াল এনার্জি নেই কেন, অনলি কাইনেটিক এনার্জি থাকে। রিয়েল গ্যাস হলে পটেনশিয়াল এনার্জি আছে, আইডিয়াল গ্যাস হলে নাই। বিকজ এই যে আমরা এখানে কি ধরে নিছি, ওদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ নাই, তাহলে পটেনশিয়াল এনার্জি আসবে কোত্থেকে? ঠিক আছে। আর তাসরিফ জিজ্ঞেস করছো যে ভাই দূরত্বের সাথে আকারের তুলনা করার কারণ কি? কারণ হচ্ছে, ধরো আমরা এই রুমটার মধ্যে আছি, এই রুমটা মনে করো হচ্ছে 40 ফিট ওয়াইড, ধরলাম 40 ফিট ওয়াইড। সো তার মধ্যে আমার আকৃতি যতটুকু মনে হবে ইন কম্পারিজন উইথ দিস রুম, এই রুমটাই যদি হচ্ছে 40 ফিট না হয়ে 4 মাইল ওয়াইড হয়, তাহলে সেই রুমের তুলনায় আমার আকৃতি কেমন? অতিশয় নগণ্য। এইরকম। সো এই জন্য হচ্ছে বলা হয়েছে যে আমরা যদি লো প্রেসারে রাখি তাহলে মধ্যবর্তী দূরত্ব গ্যাসের অণুগুলার এতই বেড়ে যায়, সেই তুলনায় ওর আকারটা নগণ্য। তুলনায়, ওর তো আর আকার ছোট হয়ে যাচ্ছে না, তুলনায় নগণ্য, এটা বলা হয়েছে। তাহলে গ্যাসের অণুর মৌলিক শিকার যে আমরা এখন আইডিয়াল গ্যাস নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আইডিয়াল গ্যাস তানভীর জিজ্ঞেস করছিল যেটা। ওকে, তাহলে নেক্সট আমরা হচ্ছে এইবার 3টা কনসেপ্ট দেখব। খুব ভালো করে খেয়াল করো সবাই, খুব ভালো করে খেয়াল করো। গড় বেগ, গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ। মনে করো আমার কাছে এন সংখ্যক গ্যাসের অণু আছে এখন, প্রত্যেকটার আলাদা আলাদা বেগ আছে, V1 V2 V3 V4 আপ টু Vn। তাহলে গড় বেগ কত হবে? গড় বেগ হচ্ছে ভি অ্যাভারেজ, অ্যাভারেজ সেটা কত হবে? আমরা হচ্ছে এন সংখ্যক অণু নিছি, প্রত্যেকের বেগ হচ্ছে
ভি, আচ্ছা এই বেগের যেই ভি, বেগের ভিটাকে আমরা না হয় স্মল ভি দিয়ে লিখি, নাইলে আয়তনের ভি এর সাথে প্যাচ লেগে যাবে। তাহলে বেগের ভিটাকে স্মল ভি দিয়ে লিখলাম, ভি অ্যাভারেজ। তাহলে সেটা হচ্ছে V1, V2, V3 ডট 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 Vn। তাহলে আমি যদি সবগুলোকে যোগ করে n দিয়ে ভাগ করে দেই, তার মানে অ্যারিথমেটিক মিন নেই বা গাণিতিক গড় নেই, সেইটাই কিন্তু আমাদের গড় বেগ। এরপরে আসতেছে গড় বর্গবেগ। এটা কি জিনিস? গড় বর্গবেগ কি জিনিস? তাহলে গড় বর্গবেগ এটা হচ্ছে, এই কি বলা যায় এটাকে, বর্গ, এই যে বেগগুলা জিনিস সবগুলোকে বর্গ করো, বর্গ করে হচ্ছে যোগ করে ওই এন সংখ্যা দিয়ে ভাগ করো। তাহলে হচ্ছে এটাকে ভি স্কোয়ার এভারেজ বলা যায়, ভি স্কোয়ার এভারেজ। তাহলে সেটা কত হবে? সেটা হবে হচ্ছে V1 স্কোয়ার, V2 স্কোয়ার, V3 স্কোয়ার ডট 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 Vn স্কোয়ার ডিভাইডেড বাই n। আমি এখানে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট পুরোপুরি হবে না, তাও তুমি বুঝতে পারবা। এই যে ভি গুলা, এগুলা প্রত্যেকে ভেক্টর না? এটা তো প্রত্যেকে ভেক্টর। তাইলে এগুলোর মধ্যে কিছু পজিটিভ থাকবে, কিছু নেগেটিভ থাকবে, তাই না? কিছু পজিটিভ কিছু নেগেটিভ এরকম থাকতে পারে। তাহলে এখন যখন আমরা স্কোয়ার করে ফেলতেছি সবগুলাকে, তখন কি আর কোনো নেগেটিভ কোয়ান্টিটি থাকবে? না, কোনো নেগেটিভ কোয়ান্টিটি কিন্তু থাকবে না। তাহলে ধরো কথার কথা আমি তিনটাকে নিয়ে কাজ করতেছি, 1, -2, +5, এই তিনটা হচ্ছে আমার তিনটা বেগ। তাহলে 1, -2, +5 কত হয়? 1 থেকে 2 গেলে -1, -1 আর 5 মিলে হচ্ছে 4। আর এটাকে 3 দিয়ে ভাগ করব কারণ তিনটা আছে। তাহলে হচ্ছে 4/3, এটা হচ্ছে অ্যাভারেজ হইল। আর এইখানে কি আসছে? গড় বর্গবেগ। তাহলে গড় বর্গবেগ যেটা, সেটা আসতেছে হচ্ছে এই একই জিনিসের জন্য 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 5 স্কোয়ার, 2 বলতে -2 ছিল আর কি, ডিভাইডেড বাই 3। তাহলে এখানে গড় বর্গবেগ কত আসতেছে একটু দেখি। এখানে গড় বর্গবেগ আসতেছে হচ্ছে 1 + 4 + 25 ডিভাইডেড বাই 3। তাহলে আসতেছে এখানে হচ্ছে 10। আর লাস্টে বর্গমূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ। তাহলে এটাকে বলা হচ্ছে ভি আর এম এস। আর এম এস, আর এম এস মানে কি? এই যে আর হচ্ছে রুট, এম হচ্ছে মিন, এস হচ্ছে স্কোয়ার, রুট মিন স্কোয়ার। তাহলে রুট মিন স্কোয়ার যেটা ভি আর এম এস, এইটা তাহলে কি বুঝাবে? তুমি এই যে রুট মিন স্কোয়ার, এই উল্টা সিকোয়েন্সে কাজ করো, স্কোয়ার করো, গড় করো, তারপরে বর্গমূল করো। তাহলে প্রথমে স্কোয়ার, ওই যে আগের মতোই। তাহলে হচ্ছে V1 স্কোয়ার, V2 স্কোয়ার, V3 স্কোয়ার ডট 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 Vn স্কোয়ার। হ্যাঁ স্কোয়ার করছি আমরা। মিন, তাহলে যতগুলো আছে তত দিয়ে ভাগ করলাম n। তারপরে কি করব? রুট। তাহলে এই যে পুরাটার উপরে আমরা একটা রুট দিয়ে দিলাম। তাহলে এই যে যেটা পাইলাম এটাকে বলা হচ্ছে আরএমএস বা রুট মিন স্কোয়ার। তাহলে ওই তিনটার জন্য আমরা একটু রুট মিন স্কোয়ার বের করে দেখি তো। তাহলে এখানে আগের মতোই 1 স্কোয়ার, -2 স্কোয়ার, 5 স্কোয়ার বাই 3, তার উপরে রুট দিতে হবে। তাহলে √10 এইটা আসবে। তো এইটার ভ্যালু কত? এটা হচ্ছে 1.33, এটা তো 10, আর এটা হচ্ছে √10। √10টা কত আসে আমরা একটু দেখি, 3.16, 3.16, 3.16। এই এখন এগুলা কি রিপ্রেজেন্ট করে? এই জিনিসগুলা কি রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্ট করে হচ্ছে যে এইটা অ্যাকচুয়াল অ্যারিথমেটিক মিন রিপ্রেজেন্ট করে, এইটা হচ্ছে স্কোয়ার গুলার অ্যাভারেজ রিপ্রেজেন্ট করে, আর এটা হচ্ছে আরএমএস যেটা, এটা ইফেক্টিভ ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, ইফেক্টিভ ভ্যালু। তো আমরা গ্যাসের মলিকুলগুলোর জন্য দেখবা অনেক ক্ষেত্রেই গতিশক্তি বিবেচনা করি বা হচ্ছে অন্য কিছু বিবেচনা করি, আরএমএস ভ্যালুটা ইউজ করি। হোয়াই আরএমএস? কেন আরএমএস ইউজ করব আমরা? এটার একটা কারণ আছে। কারণ যখন আমরা হচ্ছে কোটি কোটি গ্যাসের মলিকুল নিয়ে কাজ করতেছি একটা পাত্রের ভিতরে, ওভারঅল পুরা পাত্রটা কি বা পুরা গ্যাসটা কি কোনো একদিকে চলে যাচ্ছে? তাহলে ওদের কিন্তু ওই কোন কোন অণু পাবো আমরা দক্ষিণ দিকে যাচ্ছে, কোনটা পাবো উত্তর দিকে যাচ্ছে, কোনটা উপরে যাচ্ছে, কোনটা নিচে পাচ্ছে।
তাহলে অ্যাভারেজে ওরা কিন্তু কোনো স্পিডে নড়তেছে না, ওদের অ্যাভারেজ স্পিড কত আসলে 0 হয়ে যাচ্ছে, ওরা কিন্তু কোনো অ্যাভারেজ স্পিডে চলে যাচ্ছে না কোথাও। সো ওরা এক একজন অ্যাকচুয়ালি কি স্পিডে মুভ করতেছে ওইটার মোর ফেইথফুল রিপ্রেজেন্টেশন বা ইফেক্টিভ ভ্যালু যদি যাই পাইতে চাও তুমি, তাহলে আসলে আরএমএস করা লাগবে। তাহলে আরএমএস করলে আসলে যে স্কোয়ার করতে হয়, তো তো এই স্কোয়ার করতে গিয়ে হচ্ছে ওই মাইনাস টাইনাস এগুলা ডিসরিগার্ড হয়ে যায়, তুমি পিওর ভ্যালুটা পাও। সো এই জন্য অনেক ক্ষেত্রেই আমরা হচ্ছে আরএমএস টাই ইউজ করব, রুট মিন স্কোয়ার যেটা এটাই ইউজ করব। তো এই পুরো ব্যাপারটা আমি অনেক হালকা পাতলা ভাবে বললাম, নন টেকনিক্যালি বললাম। সো একটু সামনে গেলে এটা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে, আমরা যখন আরএমএস এর ভিতরে ডিপ ডাইভ দিব তখন। ওকে। হ্যাঁ, এখানে স্কোয়ার করে তারপর হচ্ছে অ্যাভারেজ করছি, তাহলে ভি স্কোয়ার অ্যাভারেজ। আর এখানে হচ্ছে ভি আরএমএস যেটা, সেটা হচ্ছে ভি স্কোয়ার অ্যাভারেজটাকে আবার রুট করছি। আচ্ছা, তো অনেকে বলতেছে যে ভাইয়া বইয়ে সি দেওয়া আছে, কোনো সমস্যা নাই, তো তুমি সি আরএমএস লেখো, অসুবিধা নাই। তুমি সি অ্যাভারেজ লেখো বা এই সি স্কোয়ার অ্যাভারেজ লেখো, অসুবিধা নাই। আমরা ভি আর সি সেখানে ইন্টারচেঞ্জেবলি ইউজ করব, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে লাস্ট আরেকবার বলি। অ্যাকচুয়ালি সবগুলো ভ্যালু নিয়ে যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়, স্কোয়ার করে যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করলে স্কোয়ার অ্যাভারেজ পাওয়া যায়, গড় বর্গবেগ। আর যদি হচ্ছে আমরা ওই বর্গ করে অ্যাভারেজ করে উপরে হচ্ছে রুট দিয়ে দেই, তাহলে আরএমএস বা রুট মিন স্কোয়ার পাওয়া যায়। তো রুট মিন স্কোয়ার মনে রাখার বুদ্ধি হচ্ছে রুট মিন স্কোয়ার, তাহলে আগে স্কোয়ার করো, এই যে স্কোয়ার করছি সবগুলাকে, তারপরে মিন করো, মিন মানে কি, গড় করা, যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করো, তারপর হচ্ছে রুট, উপর একটা রুট দিয়ে দাও, শেষ। তাহলে এইটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবা সামনে ইউজ করব। ওকে, তাহলে এইবার আমরা একটু সামনে আগাই। দেখো ইন্টারেস্টিং একটা জিনিস আসবে, সেটা হচ্ছে গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা এইটা কি একটু দেখো সবাই। তাহলে আমাকে এখানে একটা ছবি এঁকে নিতে হবে, তাহলে আমি আগে একটা কিউব এঁকে নিই, তারপরে ব্যাখ্যা করতেছি। এরকম হবে। সো বাড়তি অংশটা মুছে দিলাম। হুম, এই যে কিউব হয়েছে না? তো এই কিউবটা কেমন কিউব আমি ধরছি একটু খেয়াল করো। আমি ধরছি যে এই কিউবের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল, এইটাও এল, এইটাও এল, এইটাও এল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল, এরকম ধরছি। আর ধরে নাও এই যে এটা মূলবিন্দু, তাহলে মূলবিন্দু থেকে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এরকম এরকম ধরে নিতে পারো, বা এইখানেও ধরতে পারো, এই পাশেও ধরতে পারো। এটা মনে করো এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড। তাহলে এক্স ক্রস ওয়াই করলে জেড হয় এরকম। তাহলে এক্স ওয়াই জেড অ্যাক্সিস এরকম পাইলাম। তো এখন এইখানে হচ্ছে আমার একটা গ্যাসের মলিকিউল আছে কোনো একটা জায়গায়। তাহলে এই গ্যাসের মলিকুলটার নির্দিষ্ট একটা বেগ আছে, এরকম একটা বেগ আছে, যে কোনো দিকে হইতে পারে এই বেগটা। তো সেই বেগটা আমি ধরলাম ভি। এখন এই বেগের এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে না, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ, সেই এক্স অক্ষ বরাবর উপাংশের আমরা নাম কি দিব, ভি এক্স, এরকম নাম দিব। তাহলে আমি এখানে লিখতেছি যে ভি এক্স, এটা অবশ্য লেখাটা একটু ছোট হয়ে গেছে, তাহলে এই পাশে লিখি, তাহলে তুমি আরো বেটার বুঝতে পারবা। এই যে ভি এক্স, এখন তো বুঝতে পারছো। তাহলে এই ভি এর এক্স উপাংশটা নিয়ে আমরা কাজ করতেছি আপাতত, আর কিছু না, শুধু এক্স উপাংশটা নিয়ে। তাহলে এক্স উপাংশটা নিয়ে কাজ করতেছি, আর এই মলিকুলটার ভর হচ্ছে এম। তাহলে কে এখন আমাকে বলতে পারবা যে এই মলিকুলটার ভরবেগ কত? এই মলিকুলটার ভরবেগ হচ্ছে এম ইন্টু ভি এক্স। ওকে, ভেরি গুড, ভালো কথা। তাহলে এই মলিকুলটা যাইতে 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 এই দেয়ালে এসে এক সময় ধাক্কা খাবে, যে এই দেয়ালে এসে এক সময় ধাক্কা খাবে। তো এইখানে এসে যখন ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার ফেরত যাবে,
তাহলে আমি এই ধাক্কা খাওয়ার পার্টটাকে নিচে আলাদা একটা ডট ডট লাইন দিয়ে দেখাচ্ছি, যে এই পাশের দেয়াল থেকে আস্তে 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 এই পাশের দেয়ালে একটা ধাক্কা খাবে, আবার ফেরত যাবে এরকম। তাহলে এক পাশের দেয়াল থেকে এসে আরেক পাশের দেয়ালে ধাক্কা খেয়ে আবার ফেরত যাবে। তাহলে এই ধাক্কার সময় তার ভরবেগের পরিবর্তন হবে। তাহলে এই অণুটি এই অণুটি অণুটি vx বেগে, আচ্ছা এত ডিটেলস লেখার দরকার নেই, তাহলে লিখে আসলে শেষ করতে পারবো না, আমি বলি। তাহলে এই দেয়ালে ধাক্কা খাওয়াতে অণুটার ভরবেগের পরিবর্তন কত হয়েছে এটা বললেই হবে। তাহলে এই দেয়ালে ধাক্কা খাওয়ার কারণে, দেয়ালে ধাক্কা খেয়ে এক্স অক্ষ বরাবর অণুর ভরবেগের পরিবর্তন এইটা কতটুকু, এটা আমরা একটু চিন্তা করি। ও গেছে কত ভরবেগ নিয়ে, এম ভিএক্স, ফেরত আসছে কত ভরবেগ নিয়ে, মাইনাস এম ভিএক্স, কারণ উল্টা দিকে আসছে। তাহলে পরিবর্তন কি, শেষটা মাইনাস আদিটা। তাহলে শেষটা কত, মাইনাস এম ভিএক্স, বিয়োগ করলাম আদিটা, আদিটা কত, এম ভিএক্স। তাহলে শেষটা থেকে আদিটা বিয়োগ করলে মাইনাস 2 mvx হয়। তাহলে এটা হচ্ছে ওই অণুটার ভরবেগের পরিবর্তন। তাহলে অণু কর্তৃক দেয়ালের উপরে কতটুকু ভরবেগের পরিবর্তন হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে সেটা করবো না, তার আগে হচ্ছে বলটা একটু চিন্তা করি। এই যে এক দেয়াল থেকে আরেক দেয়ালের দূরত্ব কত, এল, এক দেয়াল থেকে আরেক দেয়ালের দূরত্ব এল। তাইলে হচ্ছে ও কত সময়ের মধ্যে এই সংঘর্ষটা ঘটায়। দেখো এই দেয়াল থেকে শুরু করছে, ওই দেয়াল পর্যন্ত গেল, একটা সংঘর্ষ হইলো, আবার এই দেয়ালে ফেরত আসার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, এই টোটাল সময়ের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, তাই না? তাহলে হচ্ছে সময়, তাহলে হচ্ছে সময় সময় এটা যখন আমরা লিখবো, তাহলে যাওয়া আসা এল এল টু এল, এইটাকে ভাগ করব আমাদের বেগ দিয়ে। এক্স অক্ষ বরাবর চিন্তা করতেছি, তো শুধু ভিএক্সটা দিয়ে চিন্তা করব আমরা, শুধু এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে 2l ডিভাইডেড বাই ভিএক্স। তাইলে হচ্ছে অণুর উপর প্রযুক্ত বল, অণুর উপর দেয়ালের বল, অণুর উপর দেয়ালের বল, ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে ভরবেগের পরিবর্তন বাই সময়, ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে দেখো তো 2 2 কেটে যায়, 2 2 কেটে যায়, এখানে এম থাকে ভিএক্স থাকে, এই ভিএক্সটা উপরে উঠে ভিএক্স স্কয়ার হয়ে যায়। তাহলে হচ্ছে এম ভিএক্স স্কয়ার ডিভাইডেড বাই এল, এটা হচ্ছে অণুর উপরে দেয়ালের বল। তাহলে উল্টা করে বলতে গেলে দেয়ালের উপর অণুর বল, দেয়ালের উপর অণুর বল কত, এক্স্যাক্টলি অপোজিট। তাহলে এখানে হবে হচ্ছে এম ভিএক্স স্কয়ার ডিভাইডেড বাই এল, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত। তাহলে এইটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা আগে একটু খেয়াল করি, এইটুকু পর্যন্ত বুঝছি কিনা খেয়াল করি। এই যে আমাদের এই পাত্র, এই পাত্রটার যে এই দেয়ালটা, যে কোনো একটা দেয়াল, এটার ক্ষেত্রফল কত, এক দেয়ালের ক্ষেত্রফল এ ইকুয়ালস এল স্কয়ার, আর হচ্ছে এই কিউবের আয়তন ভি ইকুয়ালস এল কিউব। এটা তো আমাদের জানা, তাই না, এটা কিউব, তাহলে এটার আয়তন হচ্ছে এল কিউব, আর এক দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে এ ইকুয়ালস এল স্কয়ার, এটুকু তো আমরা জানি। তাহলে এখন আবার একটু রিক্যাপ করি। এই অণুটা, এম ভরের অণুটা ভিএক্স আনুভূমিক বেগ নিয়ে বা এক্স অক্ষ বরাবর বেগ নিয়ে যাচ্ছে, যাইতে যাইতে দেয়ালে ধাক্কা খেয়ে ফেরত আসলো। তাহলে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ইকুয়ালস ভরবেগের পরিবর্তন। সময় লাগছে কত, এল এল দূরত্ব পার হয়েছে ভিএক্স বেগে, তাহলে সময় লাগছে 2l বাই ভিএক্স। ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ দিলে ভরবেগের পরিবর্তনের হার তথা বল পাওয়া যায়। এই বলটা কার উপরে, অণুর উপরে। কেন, অণুর ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করছি। অণুর উপরে বল প্রয়োগ করছে কে, দেয়াল। তাহলে দেয়ালের উপরে বল প্রয়োগ করছে কে, অণু, সেটা কতটুকু, এটার প্রতিক্রিয়া, তার মানে সমান এবং বিপরীত। তাহলে এম ভিএক্স স্কয়ার বাই এল। এখন অণু এই দেয়ালের উপরে কতটুকু বল প্রয়োগ করে সেটা আমরা পেয়ে গেছি।
তাহলে এই লম্বভাবে যে বল প্রয়োগ করছে এক্স অক্ষ বরাবর গিয়ে এই দেয়ালের উপরে, সেটাকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি কি পাবো? এই অণুর জন্য সৃষ্ট চাপ। তাহলে হচ্ছে এই অণুর জন্য সৃষ্ট চাপ, এই অণুর সৃষ্ট সৃষ্ট চাপ, চাপ ইকুয়ালস কি বলা যায় বলতো? বল বাই ক্ষেত্রফল। তাহলে বল কত? এম ভিএক্স স্কোয়ার বাই এল। ক্ষেত্রফল কত? দেখছি ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ার দিয়ে ভাগ দিলাম। তাহলে এল আর এল স্কোয়ার মিলে কি এল কিউব হয়ে গেল। তাহলে এল কিউব যে হয়ে গেল সেটাকে আমরা কি লিখতে পারি? এম ভিএক্স স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, অর্থাৎ আয়তন। তাহলে এটা হচ্ছে একটা অণুর কারণে শুধু এক্স অক্ষ বরাবর চলাচলের ফলে দেয়ালের উপরে টোটাল যে চাপ দিচ্ছে সেটা হচ্ছে এম ভিএক্স স্কোয়ার বাই ভি, এম ভিএক্স স্কোয়ার বাই ভলিউমের ভি। তাহলে এটা হচ্ছে একটা অণুর জন্য। তাহলে একটা অণু এই পরিমাণ চাপ সৃষ্টি করে। এইটুকু বুঝছি কিনা দেখি। ওকে। আর এখানে অনেকে বলছো যে অণুর উপরে দেয়ালের বল থেকে বুঝো নাই। আর আনাস বলছো যে ভাইয়া কলিশনের টাইম তো অনেক কম, তাইলে এত বড় টাইমটা নিলাম কেন? এটা হচ্ছে গড় বলটা বের করার জন্য, ইনস্ট্যান্ট ওই মোমেন্টের বলটা না, গড় বলটা বের করার জন্য। তাহলে গড় বলটা বের করার জন্য টোটাল সময় নিছি। তাহলে টোটাল ভরবেগের পরিবর্তন বাই টোটাল সময়, তাহলে গড় বল। তাহলে অণুর উপর দেয়ালের বল কোনটা? অণুর ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। প্লাবন এখন বুঝতে পারছো না? প্লাবন জিজ্ঞেস করছিলা অনুর উপর দেয়ালের বল, কারণ দেয়ালে ধাক্কা খাই তো সে ফেরত গেছে, তাহলে ওর উপর বল প্রয়োগ করছে কে? দেয়াল। তাহলে হচ্ছে অনুর ভরবেগের পরিবর্তন বাই, মানে অনুর মোট ভরবেগের পরিবর্তন বাই মোট সময়। এটা হচ্ছে অনুর উপরে প্রযুক্ত গড় বল। অনুর উপরে প্রযুক্ত গড় বল যেটা, অনু কর্তৃক দেয়ালের উপরে প্রযুক্ত গড় বল তার অপোজিট। এই যে মাইনাস উঠাই দিছি। ক্লিয়ার এখন? ঠিক আছে। তাহলে এই গড় কথাটা অ্যাড করে দেই, তাহলে কনফিউশন আরো কমবে। এই, তাহলে এখন আর কোনো সমস্যা নাই, কারো কোনো কনফিউশন থাকার কথা না। ঠিক আছে। ফারহান জিজ্ঞেস করছো গড় বল মানে কি? গড় বল বা এভারেজ ফোর্স হইলো, ও তো কনস্ট্যান্টলি ওকে ফোর্স অ্যাপ্লাই করতেছে না সব সময়। ও যখন ধাক্কা দিচ্ছে তখন বল প্রয়োগ করতেছে, যখন ধাক্কা দিচ্ছে না তখন আর বল প্রয়োগ করতেছে না। তাহলে তুমি যদি সব মিলায় এভারেজ বের করতে চাইতে তাহলে কি করতা? সেটাই গড় বল। আর অনুর উপরে চাপ না, কিন্তু অনু কর্তৃক দেয়ালের উপরে যে ফোর্স অ্যাপ্লাই করতেছে সেই ফোর্সটা কত? এই যে দেয়ালের উপরে অনুর গড় বল এইটা। তাহলে দেয়ালের উপরে এই ফোর্স দিছে লম্বভাবে, সেই ফোর্সটাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করছি। ফোর্সকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? অনু কর্তৃক সৃষ্ট চাপ। তাহলে সেই চাপটা হচ্ছে এটা পাওয়া গেছে, কারণ এল কিউব হচ্ছে ক্যাপিটাল ভি, এটা আমরা আগে এখানে লিখে নিছি। তাহলে এই অনুর সৃষ্ট চাপ আমরা বের করে ফেলছি। তাহলে এখন তোমাকে কেউ যদি বলে সবগুলা অণু মিলে চাপ কত হবে, তাহলে এখানে যদি হচ্ছে এন সংখ্যক অণু থাকে, এখানে হচ্ছে এন সংখ্যক অণু, কোথায় লিখবো জায়গা পাইতেছি না, আচ্ছা এখানে লিখি, এন সংখ্যক অণু, এন সংখ্যক অণু। তাহলে এন সংখ্যক অণুর জন্য চাপ কত হবে? তাহলে একটু দেখি। তাহলে আমরা যদি বলি যে এন সংখ্যক অণুর জন্য চাপ, এন সংখ্যক অণুর জন্য চাপ, তাহলে এন সংখ্যক অণুর জন্য চাপটা কত হবে দেখো তো। প্রত্যেকটা অণুর জন্য যেই চাপ সেগুলো যোগ করলে পেয়ে যাব না আমরা? প্রত্যেকটা অণুর জন্য যেই চাপ সেটা যোগ করলে পেয়ে যাব। তাহলে আমরা হচ্ছে P1 প্লাস P2 প্লাস P3 ডট 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 Pn এটা করলে পেয়ে যাব। তো P1 আমাদের কত আসছে? m Vx1 স্কয়ার ডিভাইডেড বাই ভি। তারপরে হচ্ছে আরেকটা অণু তো একই রকম, তাহলে এম ঠিকই থাকবে, কিন্তু সেটার ভেলোসিটি ডিফারেন্ট, Vx2 স্কয়ার ডিভাইডেড বাই ভি প্লাস ডট 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 এম Vn স্কয়ার ডিভাইডেড বাই ভি। এই, তাহলে এটা হচ্ছে টোটাল চাপটা আমরা পাবো। এখন খেয়াল করে দেখো, আমরা হচ্ছে এইখানে চাইলে ভি কে কমন নিয়ে ওই পাশে নিয়ে যেতে পারি,
এম কে কমন নিয়ে ওই পাশে নিয়ে যেতে পারি, তাই তো, তাই না? তাহলে আমরা হচ্ছে পিভি এই পাশে চাইলে নিয়ে আসতে পারি। তাহলে আমরা পিভি এখানে কমন নিয়ে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এইখানে আমরা কি পাইতেছি একটু দেখো, এম কমন নিলাম, কমন নেওয়ার ফলে থাকলো ভি এক্স ওয়ান স্কোয়ার, ভি এক্স টু স্কোয়ার, ভি এক্স থ্রি স্কোয়ার, ডট 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 ভি এক্স এন, ও আচ্ছা এখানে এক্স লিখি নাই, এক্স এক্স এন স্কোয়ার। তাহলে এই পুরাটা আমরা কমন নিলাম। এখন একটা কাজ করা যায়, কি কাজ? আমার তো এন সংখ্যক অণু, তাই না? তাই এখানে আমি একটা এন দিয়ে গুণ করলাম। এইখানে যদি আমি এন দিয়ে গুণ করি, তাহলে এটার ভিতরে কি করতে হবে? এন দিয়ে ভাগ দিতে হবে। এই যে দেখো, এই ব্যাপারটা বুঝো কিনা। এই যে, তো আমি এখানে এন দিয়ে গুণ করলাম, এখানে এন দিয়ে ভাগ করলাম। এখন এই জিনিসটা তোমাদের ফ্যামিলিয়ার লাগতেছে কিনা দেখো, ভি এক্স ওয়ান স্কোয়ার, ভি এক্স টু স্কোয়ার, ভি এক্স থ্রি স্কোয়ার, ভি এক্স এন স্কোয়ার। তাইলে সবগুলার ইন্ডিভিজুয়াল বেগগুলোকে স্কোয়ার করে যোগ করে এন দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এটা কি গড় বর্গ বেগ না? তাহলে এইটাকে আমি এমন লিখতে পারি কি না, দেখো তো, এমন লিখতে পারি কি না? এই যে এম এন, এখানে হচ্ছে ভি এক্স অ্যাভারেজ স্কোয়ার ডিভাইডেড বাই, ও ডিভাইডেড বাই তো লেখা লাগবে না, অ্যাভারেজ তো লিখেই ফেলছি। তাহলে এই যে এইটা লেখা যায় কি না, এই যে ভি এক্স স্কোয়ার অ্যাভারেজ গড় বর্গবেগ, এটা লেখা যায় কি না? এটা লেখা যায়, গড় বর্গবেগ এটা লেখা যায়। তাহলে এখন দেখো, আচ্ছা প্লাস হতে পারতো না ভাইয়া দেয়ালের বল কি, আয়শা জিজ্ঞেস করছো। হ্যাঁ হইতো তো, কত কিছুই পারতো। দেখো আবার এখানে ফিরে আসি, এটা তো এক্স অক্ষের পজিটিভ দিক ধরছি, তাহলে এই জন্য হচ্ছে ও যেদিকে গেছে এটাকে পজিটিভ দিক, বিপরীতটাকে নেগেটিভ ধরছি। তো ও গিয়ে ধাক্কা খেয়ে এদিকে ফিরে আসছে, তাহলে দেয়াল কোন দিকে বল প্রয়োগ করছে? এদিকেই। তাহলে দেয়াল কর্তৃক প্রযুক্ত বলটা এই জন্য নেগেটিভ আসছে। তুমি যদি উল্টা দিকে এক্স অক্ষ ধরতা তাহলে ওইটা প্লাস আসতো, আর অন্য কর্তৃক বলটা মাইনাস আসতো, স্বাভাবিক জিনিস। তাহলে দেখো কানেক্ট করো এই জিনিসগুলা, এগুলো আমরা নিউটনিয়ান মেকানিক্সে পরে আসছি, সেই আইডিয়াটা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে ওইটা মিস মিস করলে তুমি কিন্তু খালি এখানে কনফিউশনে ভুগবা যে দূর ভাই এখানে মাইনাস কেন দিলে, এখানে প্লাস দিলে কি হইতো? এখানে প্লাস দিলে পরেরটাই মাইনাস দিতা, তাতে আসলে তেমন কোনো ক্ষতি বৃদ্ধি হইতো না। ওকে, তো যেটা বলতেছিলাম, যে এইটা গড় বর্গ বেগ, এই জায়গাটায় এসে আমরা একটু থামবো। এই যে এক্স স্কোয়ার অ্যাভারেজ, এই জায়গাটায় এসে আমরা একটু থামবো। থেমে এই বক্সটার দিকে একটু তাকাও। এখানে আমরা একটা আলাদা বক্স করে নিচ্ছি, এই বক্সটার দিকে একটু তাকাও। একটা মলিকুলের যেই বেগ, একটা মলিকুলের যেই বেগ ভি, সেই ভি আসলে ভি এক্স, ভি ওয়াই, ভি জেড, এই তিনটার সমষ্টি না? তিনটা অক্ষ বরাবর, মনে করো এদিকে হচ্ছে তার ভি এক্স, ওইদিকে হচ্ছে তার ভি ওয়াই, এদিকে হচ্ছে তার ভি জেড, এটা হচ্ছে ভি এর তিনটা উপাংশ। তাইলে এই কথা তো সত্যি যে ভি স্কোয়ার ইকুয়ালস ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার। তাহলে এই কথা যদি সত্যি হয় তাহলে এটাও সত্যি, ভি স্কোয়ার অ্যাভারেজ ইকুয়ালস ভি এক্স স্কোয়ার অ্যাভারেজ প্লাস ভি ওয়াই স্কোয়ার অ্যাভারেজ প্লাস ভি জেড স্কোয়ার অ্যাভারেজ। এখানে ওয়াইটা বাদ পড়ে গেছে, আমি একটু লিখে দেই। এই যে এটা সত্যি হলে এটাও সত্যি। এখন আরেকটা কাহিনী আছে, এই যে একটা পাত্রের মধ্যে যে গ্যাস থাকে, ওভারঅল কোটি 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 পরমাণু, তাহলে ওভারঅল সবকিছু মিলায় গ্যাসটা কি কোনো দিকে চলে যাচ্ছে? না, কোনো দিকে চলে যাচ্ছে না। বিকজ এইখানে আমি যদি একটা অণু পাই যে উপরের দিকে যাচ্ছে, এক্স্যাক্টলি আরেকটা অণু পাবো যে ঠিক নিচের দিকে যাচ্ছে। কাউকে যদি দেখি কোনাকুনি এদিকে যাচ্ছে, একটা না একটা পাবোই যে এক্স্যাক্টলি বিপরীত দিকে যাচ্ছে। তার মানে কাউন্টার অ্যাক্ট করে দেয় সবাই সবাইকে। সো এই যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে ভেলোসিটি গুলো পাবো, এগুলো আসলে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, এক্স্যাক্টলি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। এটা কিন্তু অল্প সংখ্যক অণুর বেলায় আমরা বলতে পারবো না, অনেক অনেক অণু হইলে শুধুমাত্র এবং কেবলমাত্র তখনই এটা বলতে পারবো, আদারওয়াইজ এটা বলতে পারবো না। তাইলে প্রচুর অণু থাকার কারণে বা অনেক সংখ্যক অণু থাকলে, অনেক অনেক অণুর বেলায়,
অনেক অণুর বেলায় এই তিনটা ভ্যালু সমান। Vx স্কয়ার এভারেজ ইকুয়ালস Vy স্কয়ার এভারেজ ইকুয়ালস Vz স্কয়ার এভারেজ। তাহলে এই তিনটাই যদি সমান হয়, এই তিনটা যোগ করলে এইটা পাওয়া যায়, তাহলে এইটা এটার সমান, এইটা এটার সমান, তাহলে যে কোনো একটা কি এটার 3/1 না? এটা এটা যে কোনো একটা, তাহলে এইটার 3/1, যেহেতু এইটা এটা এটা সমান, তাহলে একটা কি এটার 3/1। তাইলে আমি কি এই কথা লিখতে পারি? দেখো তো, ভি এক্স স্কোয়ার অ্যাভারেজ ইকুয়ালস 1/3 ভি স্কোয়ার অ্যাভারেজ। তাহলে 1/3 ভি স্কোয়ার অ্যাভারেজ এটা বলা যাবে। তাহলে এইখানে আমি এই ভ্যালুটা এনে বসাইতে চাই। তাহলে এম এন 1/3 ভি স্কোয়ার অ্যাভারেজ এটা বসানো যায়। আচ্ছা, ভি স্কোয়ার অ্যাভারেজ এইটাকে রুট করলে জানি কি পাওয়া যায়? ভি স্কোয়ার অ্যাভারেজ কে একটু দেখে আসি তো, চলো তো একটু আগে দেখে আসি। এই যে এখানে কিছু জিনিস দেখাইছিলাম, এই যে ভি স্কোয়ার অ্যাভারেজ যেটা, এইটাকেই যদি আমরা হচ্ছে রুট করি, তাইলে কি পাওয়া যাচ্ছে? আসলে আরএমএস পাওয়া যাচ্ছে, তাই না? ভি স্কোয়ার অ্যাভারেজ কে রুট করলে আরএমএস পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে আমরা আবার এখানে ফিরে আসি। তাহলে আমরা এখানে হচ্ছে পরের লাইনে লিখব এম এন 1/3, এই যে ভি স্কোয়ার অ্যাভারেজ, ভি স্কোয়ার অ্যাভারেজ এইটাকে আমরা রুট করে দিলাম। এখন একটা জিনিসকে তুমি খামাখা রুট করছো, রুট তো ছিল না, তুমি খামাখা রুট করছো, তাহলে সেটা কম্পেনসেট করার জন্য কি করতে হবে? স্কোয়ার দিতে হবে। কম্পেনসেট করার জন্য স্কোয়ার দিতে হবে। আচ্ছা, তাও না হয় দিলা, কিন্তু এই যে ভিতরে যে রুটের ভিতরে ভি স্কোয়ার অ্যাভারেজ, এটা তো ভি আর এম এস হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, এম এন 1/3 ভি আর এম এস স্কোয়ার। কারণ এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে রুট ওভার ভি স্কোয়ার এভারেজ, সেটাই হচ্ছে ভিআরএমএস। ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে, এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম। তাইলে এবার দেখো পিভি ইকুয়ালস এইটা পাওয়া গেছে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? দেখো, পি ভি ইকুয়ালস, সুতরাং পিভি ইকুয়ালস 1/3 এম এন ভি আর এম এস স্কোয়ার। যাদের একটু হচ্ছে হাত নিষ্পিস করতেছিল, বইয়ে সি দিয়ে লেখা আছে, তারা এইভাবে লেখো 1/3 এম এন সি আর এম এস স্কোয়ার। বইয়ে যেহেতু সি দিয়ে লেখা আছে, এরপর থেকে আমি সি দিয়েও লিখতে পারি, তাতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা সি আর এম এস স্কোয়ার লিখবো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। তাহলে এই যে পিভি ইকুয়ালস 1/3 এম এন সি আর এম এস স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা লাস্টে যেটা দাঁড়াইলো। তাহলে তোমার আসলে এই পুরা প্রমাণটাও দরকার নাই, তোমার আসলে লাগবে এইটুকু, তোমার লাগবে এইটুকু। কিন্তু যেহেতু আমরা একাডেমিকে একেবারে ডিপ ডাইভ দিচ্ছি, এই জন্য আমরা প্রুফ সহ দেখলাম। ঠিক আছে, ওকে। আর তাসিন জিজ্ঞেস করছে যে ভাইয়া তিনটা এক হইলো কেন? তিনটা এক হইলো করে এটা আরেকবার বলার জন্য। এইটা নর্মালি এক হইতো না, কিন্তু যখন কোটি 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 অণু এক জায়গায় আছে, তখন যে কোনো একটার জন্য এক্স অক্ষ বরাবর তুমি যা ভেলোসিটি পাবা, অন্য কোনো না কোনো একটার জন্য ওয়াই অক্ষ বরাবর তুমি তা পাবা। জেড অক্ষ বরাবর ওরকম মানে একটা না একটা তুমি পাবাই। তাহলে অ্যাভারেজ করলে তিনটাই সমান সমান আসে, এই জন্য হয়েছে এটা। তাহলে অনেক সংখ্যক অণু না থাকলে এটা সম্ভব না। ওকে, হুম, ঠিক আছে। তাহলে আশা করি এখন বুঝতে পারছো। তাহলে চলো এবার আমরা সামনে আগাই। আনাস বলছো যে প্রুফ ছাড়া ফর্মুলা পড়তে হয় বলে কেমিস্ট্রি ভালো লাগে না। ভাই, কেমিস্ট্রিতে এত এত ফর্মুলা আছে, সব তুমি যদি হচ্ছে প্রুফ করে আসতে চাও খবর হয়ে যাবে। আর কিছু কিছু আছে তুমি তো এইভাবে অ্যানালাইটিক্যাল প্রুফ করতেও পারবা না। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে গেল। আর তানভীর কি বলছে আমি বুঝি নাই, এরা কি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে কিনা? কোনটা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করবে? 120 ডিগ্রির কিছু নাই তো। ভিএক্স ভিওয়াই ভিজেড তো পরস্পর লম্ব। আর এখানে কিন্তু স্কোয়ার করা আছে, তাহলে ভিএক্স পজিটিভ যেরকম আছে ভিএক্স নেগেটিভও আছে, স্কোয়ার করলে তার পজিটিভ নেগেটিভ থাকে না। ভি ওয়াই পজিটিভ যেরকম আছে নেগেটিভ আছে, ভিজেড পজিটিভ আছে নেগেটিভ আছে, সব মিলায় আর কি জিনিসটা হয়েছে। তাহলে আমরা এইটুকু সুন্দর মতো শেষ করলাম যে পিভি ইকুয়ালস 1/3 এমএনসি স্কোয়ার। এইবার আমি এই পেজটাই একটু কপি করব, কারণ এখানে আমার কিছু বাড়তি জিনিস বলার আছে, সেটা একটু বলে নেই।
আমরা এটা লিখছি না, আমরা লিখছি যে পিভি ইকুয়ালস 1/3 এম এন সিআরএমএস স্কয়ার, এটা লিখছি তো। এই এমটা কি ছিল মনে আছে? এই এমটা ছিল হচ্ছে একটি অণুর ভর, একটি অণুর ভর। আর এই এনটা কি ছিল? মোট অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা। তাহলে একটি অণুর ভর আর মোট অণুর সংখ্যা গুণ করলে কি পাওয়া যায়? গ্যাসের মোট ভর, গ্যাসের মোট ভর। অনেক সময় অঙ্কে এই এম আর এন কে ডিফারেন্ট ওয়েতে মিন করতে পারে। যেমন তোমাকে একটি অণুর ভর দিল না, না দিয়ে দিল হচ্ছে মোলার ভর, মোলার ভর মানে 1 মোলের ভর। তাহলে তখন এন এর পরিচয় কি স্টিল মোট অণুর সংখ্যা থাকবে? না, এই দুটোর গুণফল তো গ্যাসের মোট ভর হইতে হবে। তাহলে তখন তোমার এটা মোট অণুর সংখ্যা না হয়ে হয়ে যাবে মোল সংখ্যা। এটা কি হয়ে যাবে? মোল সংখ্যা। তাহলে মোলার ভর আর মোল সংখ্যা গুণ করলেও কি পাওয়া যাবে? গ্যাসের মোট ভর, গ্যাসের মোট ভর। কখনো কখনো রেয়ার কেসে এই প্রবলেমটা বা এই ফর্মুলাটা কিভাবে লেখা থাকতে পারে জানো? এটা লেখা থাকতে পারে পিভি ইকুয়ালস 1/3 ক্যাপিটাল এম সি আর এম এস স্কোয়ার। তাহলে এই এমটার পরিচয় কি? তাহলে এই এমটা হচ্ছে ডিরেক্টলি গ্যাসের মোট ভর, গ্যাসের মোট ভর। তাহলে গ্যাসের মোট ভর কথাটা আমি 3বার লিখলাম তোমাকে এটার সিগনিফিকেন্স বোঝানোর জন্য, রিপিটিশন মেমোরি থেকে শার্প করে। সো গ্যাসের মোট ভর, এই যে পিভি ইকুয়ালস 1/3 গ্যাসের মোট ভর সিআরএমএস স্কোয়ার, পিভি ইকুয়ালস 1/3 গ্যাসের মোট ভর সিআরএমএস স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে সিআরএমএস জিনিসটা আমরা এখান থেকে বুঝলাম। ওকে, আয়েশা জিজ্ঞেস করছো যে প্রুফ আমার কেমনে মনে থাকে। এইখানে একে তো হচ্ছে ধরো মানে অনেকদিন পড়াইলে তোমারও প্রুফ মনে থাকবে, বাট তার চেয়ে বড় কথা হলো জিনিসটা লজিক্যালি কিভাবে আসে এটা যদি তুমি নিজে জানো তাহলে তুমি নিজে এটা হচ্ছে বের করতে পারবা। কোনো একটা কিছুতে এক্সপার্ট হওয়ার হচ্ছে অনেকগুলা স্টেপ আছে। সো এটা নিয়ে চাইলে একদিন তোমাদেরকে বলতে পারি। মানে কোন একটা কিছুতে এক্সপার্ট হওয়ার স্টেপ গুলো আমি যদি খুব রাফলি বলি, বেশি ডিটেলসে গেলাম না, রাফলি বলি। প্রথম হচ্ছে তোমার ইনফরমেশন জানতে হবে, তার মানে এখানে মেমোরির একটা ব্যাপার আছে। তারপর হচ্ছে ওইটা বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করার ব্যাপার আছে। আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি। তোমাদের কেউ কি রান্না করতে পারো? তোমাদের কেউ কোনো কিছু রান্না করতে পারো? যেমন ছোটবেলায় আমার কাছে খুব অদ্ভুত লাগতো যে ধরো আম্মু হচ্ছে যখন কোনো একটা কিছু রান্না করবে, ধরো হচ্ছে একটা মাছ রান্না করবে, তো মাছটাকে কখন হলুদ মাখাবে, কখন মরিচ মাখাবে, কখন তেলে দিবে, কখন পানি দিবে, লবণ দিবে, কিভাবে ঝোল দিবে, এগুলো না আমি কিছুই বুঝতাম না যে এরকম করতেছে কেন, এটা কি মানে রহস্যটা কি। সো আমি যদি হচ্ছে কোনো কিছু না বুঝেও খালি আম্মুর দেখানো স্টেপ ফলো করি, তাহলে কি আমার রান্নাটা কিছু একটা হবে না? হ্যাঁ হবে, হয়তো অত মজা হবে না কিন্তু কিছু তো একটা হবে। তাহলে প্রথমে আমি ইনফরমেশন জানলাম, জেনে এইবার এটাকে প্র্যাকটিসে পরিণত করে বুঝার চেষ্টা করলাম। শুধু যদি আমি থিওরিটিক্যালি চিন্তা করতাম যে খালি দিনের পর দিন দেখেই যেতাম হ্যাঁ এইভাবে রান্না করে, আমি কি রান্না করতে পারতাম? না, আমাকে প্র্যাকটিসে আসতে হবে, হাতে কলমে করতে হবে। তাই তুমি যদি খালি আমাকে প্রবলেম সলভ করতে দেখো বা গাইড বই খুলে শুধু সলিউশন দেখে নাও, তাতে কিন্তু হচ্ছে তোমার এই সেন্সটা ডেভেলপ হবে না, তোমাকে হাতে কলমে করতে হবে। প্রথমে তুমি দরকার হলে ব্লাইন্ডলি করো, বাট করতে করতে না তুমি বুঝার চেষ্টা করবা, ও আচ্ছা এই কারণে এই কারণে এরকম। দেন এটা যে তুমি বুঝছো, তুমি কেমনে বুঝবা? তুমি আরেকজনকে বুঝাও, এক্সপ্লেইন করো জিনিসটাকে। তাহলে এটা আরেকটা স্টেপ। তাহলে মেমোরাইজেশন, আন্ডারস্ট্যান্ডিং, এক্সপ্লেনেশন। তাহলে তুমি এক্সপ্লেইন করার চেষ্টা করো। এক্সপ্লেইন করতে গিয়ে তুমি দেখবা বাপ রে বাপ, নিজেই যেই জায়গায় এক্সপ্লেইন করতে গিয়ে আটকায় যাচ্ছি, তার মানে এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার না, এটা আমাকে তাহলে আরো ডিপার আন্ডারস্ট্যান্ডিং এর দিকে যাইতে হবে। তাহলে এখন তুমি অ্যানালাইসিসের দিকে যাইতে পারবা, আরেকটা স্টেপ। তাহলে অ্যানালাইসিসের দিকে যখন তুমি যাচ্ছ, তখন তুমি কি করবা? সিমিলার আরো কয়েকটা অঙ্ক তুমি নাও, সিমিলার আরো কয়েকটা রান্না তুমি করো। তাহলে কি মিল অমিল গুলা বুঝবা,
ও আচ্ছা এটা তেলে ভাজতে হয়, ও আচ্ছা এটা পানিতে সিদ্ধ করতে হয়, ডিম দিলে কি হয় না দিলে কি হয়, এইরকম। সো অ্যানালাইসিসে তুমি চলে যাচ্ছ। এরপরে হচ্ছে ক্রিয়েশন, মানে তুমি নিজে ওইটাকে চিন্তা করে একটা কিছু তৈরি করলা। ধরো নিজেই একটা প্রবলেম বানাইলা, বানাই ওটা সলভ করার চেষ্টা করলা। নিজে প্রবলেম বানাইতে গিয়ে যদি সলভ করার সময় দেখো আরে সলভ করার জন্য তো প্রয়োজনীয় ডাটাই নাই, তাহলে তুমি বুঝবা ও আচ্ছা তাহলে এই প্রবলেমটা দেওয়ার জন্য আমাকে এইভাবে চিন্তা করতে হবে। তুমি কিন্তু টিচারের জায়গায় চলে গেলা। তাহলে টিচারের সাইকোলজি যখন তুমি বুঝে যাবা, তখন কিন্তু তোমার জন্য এটা ওয়ে ইজিয়ার যে কোন প্রবলেম কিভাবে সলভ করতে হয়। সো এই যে স্টেপগুলো আমি বললাম, এই স্টেপগুলো কেউ যদি আসলে মেথডিক্যালি ফলো করতে পারো, দুনিয়ার যে কোনো বিষয়ে তুমি এক্সপার্ট হইতে পারবা, মিস নাই। কারণ এক্সপার্টিজ এটা একটা মানে স্কিল সেট বলা যায়, এটা অ্যাকোয়ার করা সম্ভব, এটা জন্মগতভাবে থাকার কোনো দরকার নাই। ওকে ভাইয়া, আমাদের কি আটকায় গেছে? ও আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে আটকায় গেছে। তোমরা কি শুনতে পাইছো এতক্ষণ আমি যা বলছি? তোমরা আমাকে একটু জানাও সবাই, আমি এই যে এই পর্যন্ত যা যা বললাম এক্স্যাক্টলি সেই জিনিসগুলো শুনতে পাইছো কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি আমার রাউটার ছেড়ে দিছে, এই জন্য আসলে আমি মনে করছি যে তোমরা শুনো নাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে এখন বলো, খালি শুনলে কাজ হবে কিনা? মানে এইমাত্র আমি কি বুঝাইলাম? খালি শুনলে কাজ হবে না, ওইটাকে কাজে পরিণত করতে হবে, তাই না? তাইলে কাজ হবে। ওকে। না ভাইয়া, একের ইয়ে চলে গেছে। ইথারনেট আছে না? হ্যাঁ লাইভ চলতেছে, ইথারনেট আছে, ওয়াইফাই চলে গেছে। ওকে তোমাদের কোনো সমস্যা না, তোমাদের কোনো সমস্যা না, ক্লাস চলতেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ওকে তাহলে আমরা আগাই। তাহলে বর্গমূল গড় বর্গবেগ, এইটা একটু আসি আমরা। তাহলে আমরা হচ্ছে পিভি ইকুয়ালস দেখছি 1/3 এম এন সিআরএমএস সিআরএমএস স্কোয়ার, এইটা বুঝতে পারছো? তাহলে এখানে এটা ছিল হচ্ছে একটা অনুর ভর, আর এন হচ্ছে অনুর সংখ্যা, এন হচ্ছে অনুর সংখ্যা। তাহলে এইখান থেকে আমরা যদি হচ্ছে মোলার ভরে চলে যাই, এক মোলের ভর, তাহলে এন হয়ে যাবে কি মোল সংখ্যা। তাহলে চলো ওই ফরম্যাটটাই আমরা লিখি। তাহলে আমরা এখানে পরিচয়টা একটু ক্লিয়ার করে নেই, পরিচয়টা একটু ক্লিয়ার করে নেই। এই এম হচ্ছে এক মোলের ভর, এক মোলের, এক মোলের ভর। এসআই ইউনিটে যদি নেই তাহলে কি বলবো, কেজিতে। আর এই এনটা কি মোল সংখ্যা, মোল সংখ্যা। আচ্ছা পিভি ইকুয়ালস যে 1/3 এমএনসি স্কোয়ার, পিভি ইকুয়ালস না আবার এনআরটি, এটাও তো আমরা জানি। তাহলে পিভি ইকুয়ালস তো আবার এনআরটি, এটাও হয়। এন তো মোল সংখ্যাই হইল, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা। তাহলে এখন শুধু এইটাকে নিয়ে একটু কাজ করি তো। তাহলে আমি যদি এখানে লিখি যে 1/3 এম এন সিআরএমএস স্কোয়ার ইকুয়ালস হচ্ছে এন আর টি, তাহলে এখান থেকে কি কাটা যায়, দুই পাশে মোল সংখ্যা এন এন কাটা যায়। তাহলে সিআরএমএস হচ্ছে ওই যে 3 ওই পাশে চলে যাবে, 3RT/m। তাইলে হচ্ছে সিআরএমএস ইকুয়ালস √3RT/m। তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা যেখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর হচ্ছে এম হচ্ছে এক মোলের ভর কেজিতে, এখানে কিন্তু লিখে দিছি এই যে এক মোলের ভর কেজিতে। এইটাকে তুমি চাইলে একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে পারবা, 3 kT/m। তাহলে কে কি জিনিস? এই কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান, বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট মানে হচ্ছে আর কে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করলাম,
আর কে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করলাম। তাহলে উপরে যদি আমি আর কে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে নিচেও তো অ্যাভোগাড্রো নাম্বার দিয়েই ভাগ করার কথা। তাহলে এটা ছিল 1 মোলের ভর, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে একটি অণুর ভর। তাহলে এটার পরিচয় হচ্ছে এখন একটি অণুর ভর। তো এটা যেহেতু কেজিতে ছিল, এটাও কেজিতেই থাকবে, কেজিতে। এই, তাহলে এই অংশটায় এসে সবাই গুবলেট করে ফেলে, প্যাচ লাগায় ফেলে, পরীক্ষার হলে মান বসাতে গিয়ে যাচ্ছে তাই রকমের বাজে রকম ভুল করে। কিরকম দেখো, √3RT/m, এই আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক যেটা, তাই না, মোলার গ্যাস ধ্রুবক। আর এই এম কি, এম হচ্ছে আগেই পরিচয় দিয়ে নিছি 1 মোলের ভর কেজিতে। সো এখান থেকে যখন আমরা বোল্টজম্যান কনস্ট্যান্টে যাচ্ছি, আর এর সাথে কে এর পার্থক্য কি, আর কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিলে কে পাওয়া যায়, তাহলে 1 মোলের ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিলে একটা অণুর ভর পাওয়া যাবে। এটা যেহেতু কেজিতে নিছিলাম, এটাও কেজিতেই থাকবে। তাহলে এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা এই আরএমএস ভেলোসিটির একটা ফর্মুলা পাইলাম। তাহলে এরপরে আসি হচ্ছে গড় বেগ আর সর্বাধিক সম্ভাব্য বেগ। এই জিনিসগুলা কি হইতে পারে তোমরা একটু আমাকে জানাও, যে এই দুটো জিনিস কি হইতে পারে বলে তোমার মনে হয়। গড় বেগ তো এভারেজ বুঝাই যাচ্ছে, এবং এটা স্ট্যাটিস্টিক্যালি এখানে বের করতে হয়। সো এটা আমরা এখন প্রুফ করব না, স্ট্যাটিস্টিক্যালি যেই মানটা পাওয়া যায় শুধু সেই মানটা লিখবো, ঠিক আছে। তাহলে এই গড় বেগ এভারেজ ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে তুমি সি এভারেজ লিখতে পারো বা ভি এভারেজ লিখতে পারো, সমস্যা নাই, একই কথা। √8RT/π/m। তুমি যদি বোল্টজম্যান কনস্ট্যান্ট দিয়ে লিখতে চাও, তাহলে √8KT/π/m। ক্যাপিটাল এম স্মল এম এর পরিচয় এটার মতোই। আর সর্বাধিক সম্ভাব্য বেগ এটা কি জিনিস, তো গ্যাসের সব অণু কি শুধু সিআরএমএস বেগেই চলে? না, এর চেয়ে কম আছে, বেশি আছে। বাট বেশি সংখ্যক অণু যেই বেগে চলে ওইটাকে বলে সর্বাধিক সম্ভাব্য বেগ। ওই যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনে পিকটা যেই জায়গায় ছিল ওই বেগটা। তাহলে সর্বাধিক সম্ভাব্য বেগ এটাকে বলা হচ্ছে সি মোস্ট প্রবাবল। এমপি হচ্ছে মোস্ট প্রবাবল, সর্বাধিক সম্ভাব্য বেগ, মোস্ট প্রবাবল। এই কথাটা বরং মোর মিনিংফুল। সর্বাধিক সম্ভাব্য বলতে মনে হয় যে ওর পক্ষে ম্যাক্সিমাম যেই ভেলোসিটি অ্যাটেইন করা সম্ভব, ওইটা না, ওইটা না, বাংলায় ঝামেলা। সো মোস্ট প্রবাবল এটা ঠিক আছে। ও প্রোপ্যাবল লিখে ফেলছি, প্রবাবল, এটার উল্টাই দিলেই হইতো। এই যে মোস্ট প্রবাবল মানে হচ্ছে বেশি সংখ্যক অণু যেই বেগে চলে। তার মানে হচ্ছে তুমি যদি গ্যাসের এই বক্সের ভিতর র্যান্ডমলি কোনো একটাকে খপ করে ধরো, তাহলে তার ভেলোসিটি কত হওয়ার সম্ভাবনা বেশি, এইটা মোস্ট প্রবাবল। সেটা হচ্ছে √2RT/m, বা আমরা যদি বোল্টজম্যান কনস্ট্যান্ট দিয়ে লিখি তাহলে হচ্ছে 2KT/m। তো এই ফর্মুলাগুলা তোমার কাজে লাগবে, ঠিক আছে। ওকে, রাহাত কি রায়াত, রায়াত মাহাদি কোনটাকে বলছে যে এটাকে ডাব্লিউ দিয়ে ডিনোট করলে হয় না, কোনটা কোনটাকে? ও এম এর জায়গায় ডাব্লিউ, তোমার ইচ্ছা, তুমি ভ্যালু ঠিক মতো বসাইতে পারলেই হলো। তুমি সূত্রে কি লিখছো, সিম্বল কি দিছো, এটা কি ম্যাটার করে? তুমি তো লিখে পরিচয় দিয়েই দিবা যে আমি এটা দিয়ে এটা মিন করছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে আণবিক গতিতত্ত্ব থেকে আমরা কিছু ফর্মুলা পাইলাম। এইবার চলো আমরা কিছু প্রবলেম সলভ করি। চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রার কত গুণ হলে কোন নির্দিষ্ট গ্যাসের মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে? মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে। তাহলে মনে করো CRMS 1 / CRMS 2, তাহলে এটার তুলনায় হচ্ছে এটা দ্বিগুণ হবে বলছে। তাহলে CRMS 1-এ আমি কি লিখতে পারি? √3RT1/m, এটাতে লিখতে পারি √3RT2/m। এরকম লিখতে পারি না, এরকম লিখতে পারি।
তাহলে এইখান থেকে √3r/m কেটে যাবে, উপরে থাকবে হচ্ছে √T1, নিচে থাকবে হচ্ছে √T2। তাহলে দুই পাশে স্কোয়ার করলে 1/4 ইকুয়ালস T1/T2 হবে। তার মানে T2 × 1 ইকুয়ালস T1 × 4। তাহলে T2 ইকুয়ালস 4T1। তাহলে চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রার কত গুণ হলে নির্দিষ্ট গ্যাসের মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে? তুমি ক্যালকুলেশন না করেও আসলে বলতে পারতা। তুমি বলতে পারতা যে ভাই CRMS হচ্ছে √T এর সমানুপাতিক। তাহলে টি যদি 4 গুণ হয় তাহলে তাকে রুট করলে দ্বিগুণ হবে। তাহলে হচ্ছে 4 গুণ হওয়া লাগবে তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রা। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সার হবে হচ্ছে সি। তাহলে এটা একটা বুঝলাম, তাহলে এই প্রবলেমটা বুঝা গেল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি। তাহলে ভেরি গুড, তোমরা এই পর্যন্ত বুঝছো। নেক্সটে যাই, দেখি কি আছে। নেক্সটে হচ্ছে আরেকটা প্রবলেম। বলছে 10⁻⁻² মিটার কিউব আয়তনের সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় এবং 2.5 10⁵ নিউটন পার মিটার স্কয়ার চাপে অক্সিজেন গ্যাস ভর্তি করা আছে। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে, এই যে দেখো, 32 গ্রাম পার মোল আণবিক ভর। এখানে সবাই কি ভুল করবে একটু পরে বলতেছি। তাহলে তুমি এখন অক্সিজেন গ্যাসের আরএমএস বের করো। সবাই আগে আরএমএস বের করো, তো করো, করে আমাকে জানাও। সবাই এই ক্যালকুলেশনটা করো, আরএমএস বের করো, করে আমাকে জানাও। তাহলে আমরা এখানে ভি ভি বলে দিছি। ভি ইকুয়ালস কত? 10⁻² মিটার কিউব। তারপর হচ্ছে টি কত? টি হচ্ছে 300 কেলভিন। তারপরে হচ্ছে পি কত? পি হচ্ছে আমাদের 2.5 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, মানে প্যাসকেল। তাহলে পিভিটি আমরা জানি, তাহলে আমাকে বের করতে হচ্ছে আরএমএস। তো আমরা এখন আরএমএস বের করার জন্য সিআরএমএস যখন বের করব, √3RT/m এটা দিয়ে বের করতে পারি। তাহলে আমাদের এখানে পিভি অবশ্য এই মুহূর্তে লাগতেছে না, আমাদের টি আর এম হইলেই চলতেছে। তাহলে আমরা সিআরএমএস বের করতে পারবো। বুঝতে পারছো? এখন বলো তাহলে সিআরএমএস কত হবে, কার কত আসছে দেখি। আচ্ছা, রুসিব বলছো অলরেডি 483.56 আসছে। 483.56। আর জিশান বলছো যে মোস্ট প্রবাবল বেগ তো অ্যাভারেজ বেগ হওয়ার কথা না। মোস্ট প্রবাবল হচ্ছে যে বেশি বেশি যেই বেগটা পাইছে, বেশি বেশি মানুষ যেই বেগটা পাইছে সেইটা, বা বেশি বেশি অণু যেই বেগটা পাইছে সেইটা, ওইটা হচ্ছে মোস্ট প্রবাবল। আর অ্যাভারেজ তো হচ্ছে সবাইরে সমানভাবে ভাগ করে দিলে যেটা হয় সেইটা, সেটা তো না এটা। ওকে। আবার অনেকে বলছো 86.5, তাহলে কারো কারো 480 সামথিং আসছে, আবার অনেকের 86 আসছে। তাহলে আসলে দেখি কত হয়। ট্রিকটা হচ্ছে এম তুমি কত বসাইছো তার উপরে। এম কিন্তু এখানে বলে দিচ্ছে 32 গ্রাম পার মোল। তাহলে হচ্ছে 32 গ্রাম পার মোল। তাহলে গ্রাম থেকে কেজিতে নিতে গেলে কত? 1000 দিয়ে ভাগ দিতে হবে। 0.032 কেজি পার মোল। তাহলে আমরা এখানে ভেলোসিটি এখন পেয়ে যাব। 8.314। টি হচ্ছে 300 বলে দেওয়া আছে না? হ্যাঁ, বলে দেওয়া আছে। এম হচ্ছে 0.032। এখন দেখি কত আসে। ক্যালকুলেটরে বসাই। √3 8.314, টি হচ্ছে 300 ডিভাইডেড বাই 0.032। তাহলে আসছে 483.56। 483.56। 483.56। এইটা আসছে 483.56। আচ্ছা, নিশাত জিজ্ঞেস করছো যে একটি অণুর ভর হইলে কেমন হইতো। তাহলে একটি অণুর ভর হইলে আমরা কিন্তু এখানে 8.314 বসাইতাম না, এখানে আমরা তখন বোল্টজম্যান কনস্ট্যান্ট বসাইতাম। তাহলে এখানে বোল্টজম্যান কনস্ট্যান্ট হচ্ছে 8.314 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার।
নিচেও তাইলে হচ্ছে এটাকে আবার অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে বসাইতাম, তাইলে মিলতো। ওকে, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে এই পর্যন্ত সুন্দর। তাহলে চলো আগাই আমরা। এইটা দেখো, বলছে নিচের চিত্রে এ এবং বি দুইটা পাত্রে একটার মধ্যে নাইট্রোজেন গ্যাস, অপরটাতে অজানা গ্যাস আছে। এখানে ডাটা দেওয়া আছে। তো বলছে কোন পাত্রে জানা গ্যাস আছে বলে তুমি মনে করো, উদ্দীপকের তথ্য হতে গাণিতিকভাবে দেখাও। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে জানা গ্যাস আমরা কি দিয়ে বের করতে পারি, একটু চিন্তা করি। এখানে সিআরএমএস দেওয়া আছে, সিআরএমএস দেওয়া আছে, কিন্তু টেম্পারেচার তো দেওয়া নাই। তাহলে পাত্র এতে, এতে আমরা পিভি ইকুয়ালস এনআরটি খাটাই। এতে পিভি ইকুয়ালস এন আর টি, তাহলে এটাকে টি এ দিলাম। তাহলে এটা পি এ ভি এ, এটা হচ্ছে এন এ আর টি এ। তাহলে পাত্র একের জন্য টি এ এটা বের করি। তাহলে টি হচ্ছে পিভি বাই এন আর, পি ভি বাই এন আর, দেখি কত আসে। উপরে পিভি দেওয়া আছে 42 মেগাপ্যাসকেল, এটা হচ্ছে পি। ভিও দেওয়া আছে, তাহলে আমি বসাই 42 মেগাপ্যাসকেল। মেগা মানে 10⁻⁶, ভি হচ্ছে 10⁻³ আর হচ্ছে 8.314, আর এন হচ্ছে 2 মোল। তাহলে এখানে 2525.86, 2525.86 কেলভিন। তাহলে আমরা একইভাবে বি তে টেম্পারেচারটা বের করি তো। তাহলে টি, এটা হচ্ছে পি ভি বাই এন আর। তাহলে এটা কত হয় দেখি। তাহলে এখানে প্রেসার হচ্ছে 52 মেগাপ্যাসকেল, ভি হচ্ছে 10⁻³ আগেরটাই, মোল হচ্ছে 2 মোল, আর আর হচ্ছে 8.314। তাহলে 3127 কেলভিন। এখন দুইটাতেই আরএমএস দিয়ে দিছে 1500 1600। তাহলে এখান থেকে আমরা কি বের করা যাবে দেখি। তাহলে সি আরএমএস এ ইকুয়ালস √3 RTA ডিভাইডেড বাই এম এ। তাহলে আমরা যদি দুই পাশে স্কোয়ার করি, তারপরে যদি হচ্ছে এম এ বের করতে চাই, তাহলে এম এ ইকুয়ালস 3 RTA ডিভাইডেড বাই সিআরএমএস এ স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা বসাও তো। 3 RTA, টিএ কোনটা, এই যে এইটা, টিএ হচ্ছে এইটা, আর সিআরএমএস স্কোয়ার দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে দেখি। তাহলে 3 RTA, টিএ কত আমাদের, এই যে 2525.86 ডিভাইডেড বাই সিআরএমএস স্কোয়ার, সিআরএমএস কত 1500 স্কোয়ার। তাহলে আসছে 0.028, 0.028। আর এইখানে যদি আমি হচ্ছে এম বি বের করি, একবারে করে ফেললাম, 3 RTB ডিভাইডেড বাই সিআরএমএস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে টি কত ছিল, টি ছিল হচ্ছে 3127.26, আর নিচে 1600, তাহলে 0.0304, 0.0304 কেজি পার মোল, কেজি পার মোল। আচ্ছা, এর মধ্যে কোনটা নাইট্রোজেন বলে তোমার মনে হয়? নাইট্রোজেনের হচ্ছে পার মোল কত গ্রাম, 28 গ্রাম না? তাহলে 0.028 কেজি না? তাহলে এটাই তো নাইট্রোজেন, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে আমাকে প্রশ্ন করছে যে কোন পাত্রে জানা গ্যাসটি আছে বলে তুমি মনে করো। তার মানে হচ্ছে জানা পাত্রে, হ্যাঁ সরি এ পাত্রে হচ্ছে জানা গ্যাস অর্থাৎ নাইট্রোজেন আছে। তাহলে আমরা ভর, এই আণবিক ভর বের করে দেখলাম 0.028 আসে এই ক্ষেত্রে। তাহলে এইটাতে নাইট্রোজেন আছে, ওইটাতে কিন্তু নাইট্রোজেন নাই, ওইটার ভরটা মিলে নাই। বুঝতে পারছো না? তাহলে এ পাত্রতে আছে, এ পাত্রতে আছে। ভাই একটু সাউন্ডটা পজ হবে।
ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এই পর্যন্ত ফেয়ারলি স্ট্রেট ফরওয়ার্ড ছিল। তারপরে সামনে যাই, আমরা দেখি আর কি আছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা কত হলে সমস্ত অক্সিজেন গ্যাস মহাশূন্যে হারিয়ে যাবে? বায়ুমণ্ডলের তাপমাত্রা কত হলে সমস্ত অক্সিজেন গ্যাস মহাশূন্যে হারিয়ে যাবে? তো অক্সিজেন গ্যাস মহাশূন্য হারিয়ে যাবে কখন? তাহলে যখন অক্সিজেনের আরএমএস মুক্তিবেগের সমান হবে। কার সমান হবে? মুক্তিবেগের সমান বা বেশি হবে। তাহলে বাকি কাজ তো সহজ। তুমি হচ্ছে মুক্তিবেগ নাও, এসকেপ ভেলোসিটি, সেটা কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। এইটাকেই কি দিবা? সিআরএমএস। সেইটা ইকুয়ালস কি? √3RT/m। তাহলে এখান থেকে টি ক্যালকুলেট করবা। তাহলে এই ক্যালকুলেশনটা নিজে করবা। ক্যালকুলেট টি। তাহলে এখানে একটা জাস্ট ছোট্ট কনসেপ্ট ছিল যে যখন অক্সিজেনের সিআরএমএস মুক্তিবেগের সমান হবে, তাহলে অক্সিজেন মহাকাশে হারাই যাবে, আর ফেরত আসবে না। তাহলে এখন চিন্তা করে দেখো, কোন একটা প্ল্যানেটের বায়ুমণ্ডল যদি কোনো কারণে বেশি গরম হয়ে যায়, তাহলে ওখান থেকে কোনো একটা গ্যাস চিরতরে কিন্তু মহাকাশে হারায় যাইতেই পারে, সম্ভব। তাহলে এটা আমরা দেখলাম। নেক্সট আর কি আছে দেখি আমাদের। আয়শা জিজ্ঞেস করছো যে ভাইয়া খাতা কলমে ক্যালকুলেশন না করে শুধু ক্যালকুলেটরে করলে ইফেক্টিভ হবে কি না। অ্যাটলিস্ট খাতা কলমে ফর্মুলা লেখা পর্যন্ত যাও, তারপর হচ্ছে তুমি ক্যালকুলেটরে বসাও, সমস্যা নেই। ওকে, একটা 3 লিটার পাত্রে 5 ATM চাপে 128 গ্রাম অক্সিজেন রক্ষিত আছে। অক্সিজেনের মূল গড় বর্গবেগ, গড় বেগ এবং সর্বাধিক সম্ভাব্য বেগ নির্ণয় করো। তাহলে তুমি এইখান থেকে টেম্পারেচারটা প্রথমে বের করে নিতে পারো, তারপরে হচ্ছে তুমি বাকি কাজ কিন্তু করে ফেলতে পারবা। টেম্পারেচার যদি তোমার জানা থাকে, তাহলে হচ্ছে তুমি বাকি কাজ করে ফেলতে পারবা। তাহলে আমরা টেম্পারেচার কেমনে পাবো? দেখো, প্রেসার পি বলছে 5 ATM, তার মানে হচ্ছে 5 × 101,325। ভি বলছে 3 লিটার, তার মানে 3 × 10⁻³ মিটার কিউব। এর জন্য এন, এন কত? 128 গ্রাম ডিভাইডেড বাই 32 গ্রাম পার মোল। তাহলে কত হয় একটু দেখি। 128 ডিভাইডেড বাই 32, এক্স্যাক্টলি 4। তাহলে হচ্ছে 4 মোল। এখন আমরা জানি পিভি ইকুয়ালস এনআরটি। তাহলে টি ইকুয়ালস পিভি বাই এন আর। এই যে পিভি বাই এন আর, তাহলে টি বের হয়ে যাবে। তাহলে আমাদের পি হচ্ছে 5 × 101,325, ভি হচ্ছে 3 × 10⁻³ আর এন তো আমরা পেয়ে গেলাম 4, আর হচ্ছে 8.314। তাহলে 45.7 কেলভিন, 45.7 কেলভিন, 45.7 কেলভিন। ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা দেখো তো। কেলভিন ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা দেখো তো। ও, নাইট্রোজেনটা অনেকে বুঝো নাই, হায় হায়, একটু পিছায় যাই। দেখো দেখো, এই নাইট্রোজেনটা না বুঝার কোনো কারণই নাই। দেখো এম, এমটা কি? ওই যে প্রতি মোলের ভর কেজিতে। তাহলে আমাদের এখানে আসছে হচ্ছে 0.028 কেজি পার মোল। এম, এম আসছে। ও, পার মোল বলার অবশ্য দরকার নাই, কারণ এটা তো 1 মোলের জন্য হিসাব করা হয়েছে। সো সেই হিসাবে ঠিক আছে। তাহলে 0.028, এইটা কি নাইট্রোজেনের না? নাইট্রোজেনের 1 মোল কত? 28 গ্রাম। আর এখানে কত আসছে? 1 মোল 30 গ্রাম। তো 1 মোল কি 30 গ্রাম নাইট্রোজেনের? না, 28 গ্রাম। তাহলে এটা নাইট্রোজেন, ঠিকই তো আছে। তাহলে হচ্ছে এ পাত্রে আছে, তাহলে এ পাত্রে নাইট্রোজেন আছে, এটাই অ্যান্সার। বি পাত্রেরটা মিলে নাই। আর এটাতে তো বলছি যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা যদি সিআরএমএস হয় তাহলে সেটা মহাকাশে হারা যাবে। এখান থেকে টি বের করবা। আর এখানে পিভিএন দেওয়া ছিল, তাহলে পিভি ইকুয়ালস এনআরটি থেকে টি বের করে নিছি। তাহলে এইবার আরএমএস বের করি। সি আরএমএস ইকুয়ালস
√3RT/m। তাইলে হচ্ছে আমরা 3 দিলাম, 8.314 দিলাম, টি হচ্ছে 45.7। 45.7টা ঠিক আছে কিনা সবাই একটু চেক করো। অক্সিজেনের জন্য হচ্ছে 0.032। আচ্ছা এইখানে দেখো, এখানে কি দুই পাশে পিভি আছে? P1V1/T1 = P2V2/T2 এরকম আছে? না, নাই। একটা পিভি, মানে এক পাশে পি, একটা ভি, একটা টি, এরকম। সো এরকম ক্ষেত্রে আমরা সব হচ্ছে এসআই ইউনিটে বসাবো। আর যেখানে দুই পাশে P1V1/P2V2 এইভাবে আছে, ওই পাশে দুই পাশে সেম সেম ইউনিট বসাইলেই চলবে, খালি টেম্পারেচারটা কেলভিনে বসাইতে হবে। টেম্পারেচার এখানেও কেলভিনে বসাইতে হবে, বাকি সব এসআই ইউনিটে বসাবো। তাহলে টিটা ঠিক আছে কিনা দেখো। 5 ইন্টু, আমি আবার করি, 5 × 101,325, তারপর হচ্ছে ভি 3 লিটার, 3 × 10⁻³ ডিভাইডেড বাই এন, আর এন হচ্ছে এত, 8.314 হচ্ছে এত, 45.7 ঠিক আছে। ওকে, তাহলে আমার সিআরএমএস কত আসলো একটু ক্যালকুলেট করো। √3RT/m 188.733, 188.7, 188.7 মিটার/সেকেন্ড। গড় বেগ অ্যাভারেজ √8RT/πm, এটা বসাও। (173.88) আর হচ্ছে মোস্ট প্রবাবল, মোস্ট প্রবাবল 154.1। ওকে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে খালি ডাটা বসাইতে হয়, আর কিছু না। নেক্সট কি আছে দেখি। এটা বোঝা গেছে তো? কিচ্ছু না, জাস্ট টেম্পারেচার বের করছি, ফর্মুলায় ভ্যালু বসাইছি, রেজাল্ট চলে আসছে, খালি নিজে দেখে নিবা। ওকে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কার্বন ডাই অক্সাইডের মূল গড় বর্গবেগ যত, কত তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ তত হবে? তাহলে আমরা হচ্ছে সিআরএমএস কার্বন ডাই অক্সাইড, সিআরএমএস কার্বন ডাই অক্সাইড ইকুয়ালস কি লিখবো? √3RT/m কার্বন ডাই অক্সাইড। সেই একই হইতে হবে হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনেরটা কত? সিআরএমএস হাইড্রোজেন, সেটা হচ্ছে √3R T', এই টি প্রাইমটা কত আমরা জানি না, ডিভাইডেড বাই এম হাইড্রোজেন, এইটা। সো এইখানে আমরা হচ্ছে ভ্যালু বসাইতে পারবো এখন। বলছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে 8.314, টিতে হচ্ছে 273 বসাবো। আর কার্বন ডাই অক্সাইডের জন্য কত? কার্বন ডাই অক্সাইড কত? 44 না? কার্বন হচ্ছে 12 32, হ্যাঁ 44। তাহলে হচ্ছে 0.044, 0.044। আর এইখানে কি বসাবো? এখানে 8.314, টি প্রাইম তো জানি না, আর নিচে এম হাইড্রোজেন। তো হাইড্রোজেনের বেলায় কত গ্রাম বলো তো? হাইড্রোজেনের বেলায় কত গ্রাম? হাইড্রোজেনের বেলায় কত গ্রাম, মানে এখানে কত লিখবো? হাইড্রোজেনের জন্য এম কত লিখবো এটা বলো। বলো হাইড্রোজেনের বেলায় কত লিখবো ঝটপট। এই তো যা ভাবছিলাম এক্স্যাক্টলি সেটাই, নামটা বললাম না? অনেকেই হাইড্রোজেনের বেলায় বলছো 0.02 লিখবো। হাইড্রোজেনের জন্য মোলার ভর কত গ্রাম? 2 গ্রাম না? 20 গ্রাম না 2 গ্রাম?
2 গ্রাম, তাহলে 0.002। আর অনেকে আবার 0.001 বলছো, 0.001 তো একটা হাইড্রোজেনের জন্য। H2 তো অণুটা কি H2 না? তাহলে হচ্ছে H2, এটার এক মোল কত, 2 গ্রাম, তাহলে 0.002। এই জন্যই এটা দিছিলাম 0.002। এই একটা জিরো সারা জীবনের কান্না, তাহলে এটা ভুল করবা না। আর সুলতান বেশি ভালো কাজ করছো, তুমি বলছো যে ভাই 2 × 10⁻³ সেফ, ওই কয়টা জিরো হইলো আর চিন্তা করতে হবে না। 2 গ্রাম, তাহলে কেজি দিয়ে নিছি, 1000 দিয়ে ভাগ, তাহলে 2 × 10⁻³। ভেরি গুড। ওকে, তাহলে এখন তো বাকিটা করতে পারবা, টি প্রাইম বের হয়ে যাবে, দুই পাশে স্কোয়ার করে দাও, টি প্রাইম বের হয়ে যাবে। তাহলে ক্যালকুলেট টি প্রাইম, ক্যালকুলেট টি প্রাইম, তাইলেই হয়ে যাবে। হাই হাই শেষ। তো এখানে কি বলা আছে, এটা কে বলছে? নেলসন ম্যান্ডেলা। কি বলছে একটু দেখো তো। বলছে ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইট ইজ ডান। যে কোনো একটা কিছু করে ফেলার আগ পর্যন্ত ইম্পসিবলই মনে হয়, যে আরে দূর, এটা কি আর হবে। বাট করে ফেললেই কি সেটা ইম্পসিবল থেকে পসিবলের খাতায় চলে আসলো। তাহলে এটা যেহেতু নেলসন ম্যান্ডেলা বলেই ফেলছে, তাহলে আমরা একটা ছোট ব্রেইন টিজার দিয়ে দেই। তুমি এটা করার চেষ্টা করো, চেষ্টা করে তারপরে আমাকে বলবা যে এটা করে ফেলছো তুমি। করার আগ পর্যন্ত ইম্পসিবল, করে ফেললে পসিবল। জিনিসটা কেমন দেখো, এইটা একটা পাত্র এ, এই পাত্রের সাথে সরু একটা পাইপ এবং স্টপার দিয়ে আরেকটা পাত্র যুক্ত আছে, এই পাত্রটা বড়। এই পাত্রটার টেম্পারেচার 300 কেলভিন, এই পাত্রটার টেম্পারেচার 400 কেলভিন। এই পাত্রের ভিতরে প্রাথমিক চাপ 5 × 10⁵ প্যাসকেল। এই পাত্রটার ভিতরে প্রাথমিক চাপ 1 × 10⁵ প্যাসকেল। এইটার আয়তন যদি হয় ভি, এইটার আয়তন হচ্ছে 4V। দুইটার ভিতরেই আইডিয়াল গ্যাস আছে। কি আছে? সেম আইডিয়াল গ্যাস, সেম আইডিয়াল গ্যাস। তাহলে সেট আপটা দেখো, 300 কেলভিন, 400 কেলভিন। এইটার আয়তন ভি, এইটার আয়তন 4V। এটার ভিতরে প্রেসার বেশি 5 × 10⁵, আর এটার ভিতরে প্রেসার কম 1 × 10⁵। ঠিক আছে? পাত্রের পাত্রদ্বয়ের পাত্রদ্বয়ের তাপমাত্রা স্থির রেখে, মানে কি 300টা 300ই থাকবে, 400টা 400ই থাকবে, মাঝের ভালভ খুলে দিলে সাম্যাবস্থায় চূড়ান্ত চাপ কত? চূড়ান্ত চাপ কত? তাহলে নেলসন ম্যান্ডেলা থেকে ইন্সপায়ারেশন নিয়ে এটা ঝটপট করে ফেলো, করে আমাকে জানাও। তো এটা আজকের দিনে একটা মাত্র হোমওয়ার্ক দিলাম। তাহলে সেটআপটা আবার বলি, এটা 300, এটা 400, এগুলো এরকমই থাকবে টেম্পারেচার। এটা ভি, এটা 4V। এটাতে 5 × 10⁵ প্যাসকেল, এটাতে 1 × 10⁵ প্যাসকেল। পাত্রের ভিতরে আইডিয়াল গ্যাস আছে। পাত্রদ্বয়ের তাপমাত্রা স্থির রেখে মাঝের ভালভ খুলে দিলে সাম্যাবস্থায় চূড়ান্ত চাপ কত, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে এটা বের করো। ওকে, রায়াত জিজ্ঞেস করছো যে কেজিতে না নিলে হয়তো কিনা। মানে তুমি যদি ঠিক মতো করতে পারো তাহলে তো হবেই, মানে তাতে তো সমস্যা নাই, তুমি অ্যান্সার বের করতে পারা দিয়ে কথা। আর আয়েশা যেটা বলছো ঠিক আছে, আমি তাহলে সবাইকে বলে দিব। ঠিক আছে? ওকে, তাহলে সবাই আমরা এই যে একটা ইন্সপাইরেশনাল কোড দিয়ে শেষ করলাম। সো এটা থেকে ইন্সপাইরেশন নিয়ে তুমি হচ্ছে এটা করে ফেলো। আর ফেসবুকে যারা আছো এতক্ষণ ধরে দেখতেছো, তাদেরকেও সবাইকে ধন্যবাদ। সো আমাদের আজকে প্রবাবলি হচ্ছে এই মডিউল 3 এর ফিজিক্সের ফ্রি ক্লাসটা তো শেষ, এরপরে বাকি ক্লাসগুলো তো সব ওয়েব অ্যাপে হবে। সো যারা এখনো এনরোল করো নাই, করে ফেলো। যারা এনরোল অলরেডি করছো এন্ড উপকার পাচ্ছো, এবং তোমরা অনেকে আমাদেরকে জানাচ্ছ যে তোমাদের কলেজের পরীক্ষা টরীক্ষা ভালো হয়েছে, উপকার পাইছো, অনেক কিছু জানছো শিখছো, সো তারা হচ্ছে আমাদের মেসেজগুলো সবার কাছে দিও। তোমাদের ফ্রেন্ডদেরকেও বইলো এখানে এনরোল করতে, তাহলে সবাই একসাথে আমরা ক্লাস টাস করতে পারবো। সামনে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম তোমাদের জন্য আমরা নিয়ে আসতে পারবো। তাহলে ইনশাল্লাহ পরের ক্লাসে আবার সবার সাথে দেখা হবে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।